বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 6 ডিসেম্বর 2025। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের 2026 সালের লিখিত ব্যাচের আজকে হচ্ছে আহ, ফৌজদারি কার্যবিধির আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। দেখেন তো এখানে গতকাল আমরা দুইয়ের গ পর্যন্ত আলোচনা করেছিলাম। দুইয়ের ঘ মানে আপনারা আপনাদের শীটের 7 নাম্বার পেজ বের করেন। আহ, এখানে সবার উপরে যে প্রশ্নটা আছে দেখেন দুইয়ের ঘতে, যে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে তার সাজার মেয়াদ মূল কারাদণ্ড থেকে কি বাদ যাবে, আলোচনা করুন। বলছে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মানে যে ব্যক্তির দণ্ড দেওয়া হয়েছে তিনি যদি জেল হাজতে থাকেন, মামলা চলাকালীন সময়ে তিনি বিভিন্ন সময় জেল হাজতে থেকে থাকেন, তো তারে যে মূল সাজা দিছে এই সাজা থেকে ওই জেল হাজতে থাকার মেয়াদটা বাদ যাবে কিনা, এ হলো প্রশ্ন। ধরেন একজন ব্যক্তিকে একটা মামলায় 6 মাসের কারাদণ্ড দিল, কিন্তু মামলা চলাকালীন সময়ে অলরেডি সে বিভিন্ন সময় বিভিন্ন মেয়াদে 3 মাস কারাগারে ছিল। তাহলে এই যে যে 6 মাস কারাদণ্ড দিল তাহলে কতদিন আর সে ভোগ করবে? যেহেতু মামলা চলাকালীন সময় 3 মাস তিনি বিভিন্ন সময় ভোগ করছে মামলা চলাকালীন সময়, তাহলে 6 মাস থেকে এই 3 মাস বিয়োগ যাবে, তাহলে উনি আর খাটবে কতদিন? 3 মাস। ধরেন একটা যৌথ নারী ও শিশু যৌতুক নিরোধ আইন 2018-এর 3 ধারার মামলা, যৌতুকের দাবি। যৌতুকের দাবিতে বিচার শেষে স্বামীকে 6 মাসের সাজা দিছে, কিন্তু স্বামী অলরেডি মামলা চলাকালীন সময় 1 মাস কারাগারে ছিল, তাহলে উনি আর খাটবে কতদিন? 5 মাস। এখন এখানে একটা বিষয় আছে, যদি এরকম হয় যে আপনার সাজা দিছে 6 মাস কিন্তু মামলা চলাকালীন সময় অলরেডি অনেক মানে 6 মাসের বেশি খেটে ফেলছেন, 7 মাস 10 মাস হয়ে গেছে, তাহলে যতদিন বেশি আপনি কারাদণ্ড ভোগ করলেন আপনি যদি সাথে সাথে আপনার মুক্তি দিবে, সাথে সাথে মুক্তি দিবে, আর যদি কোনো অর্থদণ্ড থেকে থাকে অর্থদণ্ড মকুফ করে দিবে। এই হলো আপনার 35 ক। এই বিধানটা আলোচনা করছে 35 ক। এটা যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রেও প্রযোজ্য, শুধু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য না, কারণ মৃত্যুদণ্ডের ক্ষেত্রে তো আর কারাদণ্ড বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। এখন যদি বলেন স্যার যাবজ্জীবন কারাদণ্ডের ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য, এক্ষেত্রে যাবজ্জীবন কারাদণ্ডের ধরা হবে 30 বছর। ধরেন একজন ব্যক্তি সে মামলা চলাকালীন সময়ে 2 বছর কারাগারে ছিল, এখন মূল মামলায় তারা যাবজ্জীবন কারাদণ্ড যদি দিয়ে থাকে তাহলে যাবজ্জীবন কারাদণ্ডের 30 বছর ধরে 30 বছর থেকে বাদ যাবে কতদিন? 2 বছর। 18 বছর থাকবে। আচ্ছা, তো দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে তার সাজার মেয়াদ দেখেন, ফৌজদারি কার্যবিধি 1898-এর 35 ক ধারা অনুসারে বিচার চলাকালে আসামি জেল হাজতে থাকলে এবং বিচার শেষে আসামি দণ্ডপ্রাপ্ত হলে সেক্ষেত্রে দণ্ডিত হওয়ার পূর্বে আসামি যে মেয়াদে কারাবাস ছিল তা বাদ দিতে হবে। কিন্তু উক্ত হাজতবাসের মেয়াদ বাদ দেওয়া হবে না যদি আসামি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়। আন্ডারলাইন করেন, আসামি যদি মৃত্যুদণ্ডে দণ্ডিত হয় তাহলে কি দেওয়া হবে না? বাদ দেওয়া হবে না। আসামি বিচার শেষে যে কারাদণ্ডে দণ্ডিত হয়েছে তা অপেক্ষা দণ্ডিত হওয়ার পূর্বে অধিক মেয়াদে কারাবাসে থাকলে আসামিকে কারাবাস থেকে মুক্তি দিতে হবে এবং আসামিকে যদি কোনো অর্থদণ্ডে দণ্ডিত করা হয় তাহলে উক্ত অর্থদণ্ড কি হবে? মওকুফ হবে। তাহলে 35 ক দ্বারা আরিফ সাহেব আপনার ভাষা একটু বলেন তো, বুঝছেন কিনা? আমার ভাষা হচ্ছে যে একটা আসামি মামলা খাইছে, মামলা খাওয়ার পরে যদি আসামি মামলা খাওয়ার পরে দেখা গেল যে পুলিশে ধরে নিয়ে গেল, এখন হাজত বাস করতেছে, হাজতে ধরে নিয়ে গেছে, এখন ওর বিচার চলতেছে, বিচার চলাকালীন পরে দেখা গেল ওর মামলা রায় হয়ে গেছে, এখন ও বিচার মামলার হাজত খাটছে 6 মাস, মামলা রায় হয়ে গেছে 1 বছর। যদি এরকম সিচুয়েশনে ওই আসামি পড়ে তাহলে ওই আসামির একটা বোনাস আছে। এই বোনাসটা হচ্ছে যদি ওই আসামি 6 মাসের জায়গায় 1 বছর খেটে থাকে তাহলে ওই মামলায় যদি তার অর্থদণ্ড থাকে তাহলে তার ওই অর্থদণ্ড মওকুফ হয়ে যাবে এবং ওই মামলা থেকে সে মুক্তি হবে। আর যদি তার মৃত্যুদণ্ড হয়ে যায় ওই মামলায় তাহলে ওর কোনো কিছুই বাদ যাবে না, মরে গেলে তো গেলই, ওরা কি বাদ দেবে? যদি ওই মামলায় যদি তার যাবজ্জীবন হয় তাহলে সে ওই যে যেটুকু খাটছে ওইটুকু বাদ যাবে। যদি
মৃত্যুদণ্ডের পরে স্যার আপিল করে যাবজ্জীবন আসে, স্যার কি হবে স্যার? হ্যাঁ, মৃত্যুদণ্ডে মৃত্যুদণ্ডের পরে আপিল আছে না, তাদের পরে আপিল করে যদি যাবজ্জীবন আসে তখন এই কি হবে? থামেন। আচ্ছা, আপনি বলছেন যে মৃত্যুদণ্ডের পর আপিল করলে কি হবে? কি হবে স্যার? আপিল করলে আপিলে কি সিদ্ধান্ত হয়েছে সেটা বলেন। আমি সিদ্ধান্ত যাবজ্জীবন। তাহলে যাবজ্জীবন থেকে যদি সাজা খাটে বাদ যাবে। এই জায়গা তো মূল জিনিসটা হচ্ছে কি থেকে আপিল, মানে যখন সাজাটা কনফার্ম হয়েছে তারপরে। অনলাইনে যারা আছেন আপনারা বুঝছেন কি না? কোনো প্রশ্ন থাকলে এই 35 ক থেকে কোনো প্রশ্ন থাকলে করেন, নাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাবো। অনলাইনে যে ভাই বোনেরা আছেন, আগের বাজে ছিল কি যে দেয়। অনেকটা প্রশ্ন ছিল স্যার। বলেন বিথিকা বলেন, কি প্রশ্ন বলেন। স্যার এই যে বলছি কি স্যার, এই কালকের প্রশ্ন এটা হুম। 35 দাঁড়ায়। হুম এই যে ম্যাজিস্ট্রেট তো দ্বিগুণ দিতে পারবে, হুম উনি বিচার করে, তাহলে দ্বিগুণ দেওয়ার পর মানে একটা ব্যক্তি 3টে 4টে অপরাধ করছে, হুম এখন করার পরে এখন 3টে 4টে মিলে যে 20 বছর হবে, কিন্তু এই যে ব্যভিচারের মামলা যেমন 5 বছর, হুম। হ্যাঁ, কিন্তু 5 বছর হলে দ্বিগুণ যদি বিচার করে তাহলে 10 বছর হবে। এইরকম করতে করতে যদি 20 বছর হয়, কিন্তু সর্বমোট একত্রে যদি আদালত দেয় তাহলে 14 বছরের বেশি দিতে পারবে না। এখন এই বিচারটা কিভাবে ম্যাজিস্ট্রেট করে কিভাবে এই 14 বছর হবে এই জন্য। ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে তো 14 বছরের বিধান প্রযোজ্য না। গতকাল ম্যাজিস্ট্রেট তো তার যে দণ্ড প্রদানের সাধারণ ক্ষমতা, একজন ম্যাজিস্ট্রেট তো সর্বোচ্চ সাজা দিতে পারে 5 বছর। হ্যাঁ। তাহলে তার দণ্ড প্রদানের সাধারণ ক্ষমতার দ্বিগুণ কত? 10 বছর। তাহলে 14 বছর তো ম্যাজিস্ট্রেট আসেই না। 14 বছর প্রযোজ্য দায়রা আদালতের ও ক্ষেত্রে, যে দায়রা আদালত একটা, ধরেন দায়রা জজ একজন ব্যক্তির মামলায় সাজা দিছে। ধরেন আমি উদাহরণস্বরূপ শেখ হাসিনার কথা বলি। হুম, ওনারে গতদিনে যে ধরেন সাজা দিছে একটা মামলায়, হুম, উদাহরণস্বরূপ ধরি যে এক মামলায় ওনারে ওই অপরাধের সাজা দিছে, ধরেন একটাই দিছে 10 বছর আর একটা দিছে 11 বছর। হুম, এবং আদালত যদি বলে যে এই সাজা উনি পর পর খাটবে, আগে 10 বছর পরে 11 বছর। 11 বছর, হুম, তাহলে মোট হয়েছে 20 বছর, কিন্তু ফৌজদারি কার্যবিধি 35 ধারা অনুসারে খাটবে একটানা কত বছর 14 বলেন? বছর। 14 বছর। ও, আমি এইটাই বুঝতে পারি নাই। আমি বলছি কি মানে ম্যাজিস্ট্রেট দিবে ওই হুম 3টে 4টে মিলে একসঙ্গে, হুম হুম। তারপরে মানে 14 বছর। বুঝছেন? লেখা আছে দায়রা জজ। আচ্ছা, এখন অনলাইনে আমি মিউট করে আনমিউট করে দিছি, বলেন কি প্রশ্ন আছে শুনেন আপনারা। স্যার আমার প্রশ্ন 35 ক ধারা নিয়ে। বলেন। সেটা হলো স্যার, যদি কারোর আমৃত্যু কারাদণ্ড থাকে, হুম তো আমৃত্যু কারাদণ্ডের আগে সে যদি এই পুলিশ কাস্টডি বা আছে জুডিশিয়াল কাস্টডিতে যদি সে সময়টা কাটায়, সেই ক্ষেত্রে তাকে কিভাবে এইটা মাফ করা হবে? জীবনের ক্ষেত্রে 30 বছর। আচ্ছা, আপাতত মনে রাখেন, ধরেন যাবজ্জীবন কারাদণ্ড মানে হলো আমৃত্যু কারাবাস, মানে মারা যাওয়ার আগ পর্যন্ত সে কারাগারে থাকবে। এখন এই জায়গা বলছে যে যদি আমৃত্যু কারাবাসী হয়, তাহলে উম সে মামলা চলাকালীন সময় যতদিন কারাগারে থাকলো এটা কেমনে বাদ দিবে, এটা হলো প্রশ্ন নাকি? জি স্যার, জি স্যার। আচ্ছা, তো এখন এই বিষয়টা হলো যে এর আগে আমাদের উত্তর জানতে হবে যে যাবজ্জীবন কারাবাস বলতে আসলে কি বোঝায়। আমাদের দণ্ডবিধির যে 53 ধারা আছে, 53 ধারা যে 5 প্রকার সাজা আছে, এই 5 প্রকার সাজার মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড বলতে বোঝাচ্ছে আমৃত্যু কারাবাস। মানে একজন ব্যক্তিকে যদি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়, তাহলে সে মৃত্যুর আগ পর্যন্ত কারাগারে থাকবে। কিন্তু আতাউর মৃধা বনাম রাষ্ট্র, আতাউর মৃধা বনাম রাষ্ট্র এই মামলার ব্যাখ্যায় বলছে যে যাবজ্জীবন কারাবাস মানে আমৃত্যু কারাবাস। তবে যদি বিচারক রায়ে উল্লেখ করে দেয় যে যাবজ্জীবন কারাদণ্ড সে 30 বছর পর্যন্ত ভোগ করবে, তাহলে 30 বছর পর্যন্ত কারাদণ্ড। এখন আতাউর মৃধা বাদ দিয়ে আমরা দণ্ডবিধির আলোকেই বলি যে দণ্ডবিধি মানে যাবজ্জীবন কারাদণ্ড তো আমৃত্যু কারাবাস, কিন্তু দণ্ডবিধির 57 ধারায় বলছে যে যাবজ্জীবন কারাবাসকে ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে গণ্য করতে হবে 30 বছর। ভগ্নাংশ নিরূপণের ক্ষেত্রে কত? 30 বছর। এখন ভগ্নাংশ নিরূপণ অর্থটা কি আসলে? ওই যে গতকাল আমরা ফৌজদারি কার্যবিধি 33 ধারা পড়ছিলাম
যে যাবজ্জীবন কারাদণ্ডের সাথে যদি কাউরে অর্থদণ্ড দেয়, ধরেন একজন ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিছে, 5 লাখ টাকা অর্থদণ্ড দিছে, এখন ওই 5 লাখ টাকা অনা দেয়, আদালত কিভাবে কারাদণ্ড দিবে? তখন যাবজ্জীবন কারাদণ্ড ধরবে কত? 30 বছর। 30 বছরে 4 ভাগের 1 ভাগ যদি করে তাহলে 7 বছর, 7.5 বছর হয়, 7.5 বছর হয়। তাহলে ওই ব্যক্তি 5 লাখ টাকা যদি না দিতে চায় তাহলে যাবজ্জীবন কারাদণ্ড প্লাস 7.5 বছর ভোগ করবে। এখনো জট ছুটে না যে হিসাব তো করলেন 7.5 বছর, কিন্তু উনি যদি আমৃত্যু কারাবাসেই থাকে তাহলে 7.5 বছর সে কবে ভোগ করবে? প্রশ্ন হলো এইটা। আচ্ছা, এটার উত্তর হলো যে দণ্ডবিধির 55 ধারায় বলছে যে সরকার যাবজ্জীবন কারাবাসে কমাতে পারে বিভিন্ন ওকেশনে, বিভিন্ন সময়ে। ধরেন বাংলা সিনেমায় দেখেন না, তার আচার ব্যবহার ভালো, এই কারণে তার সাজা কমাইছে, বা সে একজন ভদ্র ব্যক্তি, এই অপরাধ ছাড়া তার আর কোনো অপরাধ নাই, এই কারণে দেখা গেল তার যাবজ্জীবন কারাবাসে কমাইছে 20 বছর। তাহলে 20 বছর যখন কমাইলো তখন এই 20 বছরের সাথে যোগ হবে কত? 7 বছর। 7 বছর কত? 6 মাস। 7 বছর 6 মাস। তাহলে ঠিক এরকম 35 কতে যে যাবজ্জীবন কারাদণ্ড আমৃত্যু কারাবাস, ঠিক আছে, কিন্তু যখন যাবজ্জীবন কারাবাসে কখনো সরকার কি কমাইছে, ধরেন 20 বছর কমাইছে, 20 বছর যদি কমায় তাহলে মানে 20 বছর পর্যন্ত খাটবে, সে আদেশ দিল 20 বছর পর্যন্ত খাটার পর খালাস পাবে। এখন 20 বছর পর্যন্ত মেয়াদ হলো, তাহলে দেখবে যে এই মামলা চলাকালীন সময় সে আরো কতদিন ছিল, তাহলে এই মেয়াদটা ওই 20 বছর থেকে কি যাবে, বাদ যাবে, তাহলে এত বছর সে খাটবে। আর যারা এত বিস্তারিত বুঝেন না তারা ধরে নেবেন যে যাবজ্জীবন কারাদণ্ড 30 বছর এই সময় থেকে বাদ যাবে, বাট বিস্তারিত ব্যাখ্যা হলো এটা। সিরাজ সাহেব বুঝছেন কিনা? জি স্যার, সম্পূর্ণ ক্লিয়ার স্যার। জি। আর স্যার মাহমুদ ওইটা, সাহেব, স্যার হ্যাঁ ওই বলেন। যে 167(2)তে যে পুলিশ কাস্টডি এবং জুডিশিয়াল কাস্টডিতে রাখা হবে, এই সময়টাই তো বাদ যাবে স্যার। হ্যাঁ, যাবে। ওটাও মানে মোটামুটি যতদিন সে গ্রেফতারে ছিল, কারাগারে থাক বা পুলিশের কাছে থাক। জি। আর কোনো প্রশ্ন? আহ তপন সাহেব বা মাহমুদ সাহেব কি যেন বলতে চাচ্ছিলেন, বলেন। না স্যার, বুঝছি, ক্লিয়ার। বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে আমরা আগাই সামনে। স্যার আমি বুঝতে পারি নেটের সমস্যা হয়েছিল স্যার। নেট ছাড়াই যাওয়াতে আমি কিছু বুঝতে পারিনি ওই কোশ্চেনটা, ওই 35-এর ক থেকে শুরু করে যা আলোচনা আমি কিছুই বুঝতে পারিনি স্যার। আমি পরে না হয় দেখে নেব। আচ্ছা, বুঝাই দিবানি, আমরা যেহেতু একবার বলছি একটু ধৈর্য ধারণ করেন, আবার লাস্টে বলবানি, সমস্যা নেই। ধন্যবাদ স্যার। হুম। আচ্ছা, আমরা 3 নাম্বার প্রশ্নে চলে এসেছি। দেখেন, কখন তল্লাশি পরোয়ানা জারি করা যায়? তল্লাশি পরোয়ানার ইংরেজি কি? সার্চ ওয়ারেন্ট। মুদ্রা বা স্ট্যাম্প জাল করার যন্ত্রপাতি আছে এই মর্মে সন্দেহ হলে উক্ত স্থানে তল্লাশি করার পদ্ধতি কি? যদি সন্দেহ হয় যে কোনো জায়গায় মুদ্রা বা স্ট্যাম্প জাল করার যন্ত্রপাতি আছে, তাহলে এটা তল্লাশি করার কি কি পদ্ধতি আছে? সো আমরা প্রথমেই চলে আসি তল্লাশি পরোয়ানা আসলে কি। আমরা একটা ফৌজদারি মামলায় দ্বিতীয়, যদি সিআর মামলা হয়, যদি আমলে নেয়, তাহলে দ্বিতীয় তফসিলের উম চতুর্থ কলাম অনুসারে কি কি দেয় বলেন তো? সমন অথবা warrant। এছাড়া একটা মামলায় সমন আমরা প্রিলিতে পড়ি নাই, সরি লিখিততে পড়ি নাই, বাট প্রিলিতে পড়ি। সমন হচ্ছে 2 প্রকার, একটা হলো ব্যক্তির প্রতি আর একটা হলো বস্তুর প্রতি। ব্যক্তির প্রতি মানে তো ব্যক্তিরে দিল যে তুমি অমুক তারিখে হাজির হবা, আর বস্তুর প্রতি মানে হলো কোনো ব্যক্তিরে বলছে যে তুমি অমুক দলিল কোর্টে হাজির করবা। এখন আদালত কাউরে কোনো সমন দিছে যে বিকাশ তুমি তোমার দলিলটা কোর্টে হাজির করবা, সমন দেওয়ার পরেও বিকাশ দলিল কোর্টে হাজির করে নাই, তখন আদালত সার্চ ওয়ারেন্ট ইস্যু করবে। যে যেহেতু তুমি নিজের ইচ্ছায় করো নাই, সার্চ ওয়ারেন্ট ইস্যু করলো মানে ওই পুলিশ যাইয়া ওই দলিল খুঁজে বিকাশের কাছ থেকে নিয়ে চলে আসবে। এটাই হলো কি? সার্চ ওয়ারেন্ট। অর্থাৎ সার্চ ওয়ারেন্ট মানে হলো তল্লাশি পরোয়ানা, কোনো কিছু তল্লাশি করে সেটা জব্দ করে আদালতের নিকট সোপর্দ করে। এটা বস্তু হতে পারে, এটা ব্যক্তি হতে পারে। তো সার্চ ওয়ারেন্ট আমাদের ফৌজদারি কার্যবিধিতে 96-তে আছে, 98-তে আছে,
99 কতে আছে, 100-তে আছে। এর মধ্যে শুধুমাত্র 100 ধারাই হলো বেআইনি ভাবে কোনো বস্তুরে কোনো ব্যক্তিকে যদি আটক রাখে, তারে উদ্ধারের জন্য সার্চ ওয়ারেন্ট ইস্যু করে 100 ধারা, অর্থাৎ ব্যক্তির ক্ষেত্রে 100 ধারা। আর বাদ বাকি 3টা ধারায় 96, 98, 99 ক, এই 3টা ধারায় সার্চ ওয়ারেন্ট ইস্যু করে কিসের ক্ষেত্রে? বস্তুর ক্ষেত্রে। বুঝতে পারছেন? তো আমরা একটু পড়ি, দেখেন। কোনো বস্তুকে হাজির করার জন্য বা কোনো বেআইনিভাবে আটককৃত কোনো ব্যক্তিকে হাজির করার জন্য ফৌজদারি আদালত তল্লাশি পরোয়ানা বা সার্চ ওয়ারেন্ট জারি করে থাকে। সাধারণত সমন ইস্যু করার পরেও যদি কোনো দলিল বা বস্তু হাজির করা না হয় বা যদি কোনো ব্যক্তিকে অবৈধভাবে কেউ আটক রাখে, তখন আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করে থাকে। তো আপনি যদি এই লাইন মুখস্থ করেন, তাহলে আপনার মতো বোকা কেউ নাই। আপনি বলবেন যে সার্চ ওয়ারেন্ট আদালত ইস্যু করে থাকে কোনো বস্তু উদ্ধার করার জন্য বা বেআইনিভাবে কোনো ব্যক্তিকে যদি আটক রাখে, তাহলে ওই আটককৃত ব্যক্তিকে উদ্ধার করার জন্য আদালত সার্চ ওয়ারেন্ট ইস্যু করে থাকে। আরো 2-4 কথা শুরুতে মারিয়ে দিতে পারেন, বলবেন যে সার্চ ওয়ারেন্ট বিচারিক ম্যাজিস্ট্রেটও ইস্যু করতে পারে, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইস্যু করতে পারে। সার্চ ওয়ারেন্ট ইস্যু করা হয় অমুক 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 ধারা। এই তো। এখন আমরা চলে আসি যখন তল্লাশি পরোয়ানা জারি করা হয়। ফৌজদারি কার্যবিধি 1898 এর 96, 98, 99 ক এবং 100 ধারায় তল্লাশি পরোয়ানা জারি করা হয়। মোট কয়টা ধারায়? 4টা ধারায়। 96 ধারা যদি দেখেন, 96 ধারায় দলিল হাজিরের জন্য যে কোনো ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা জারি করতে পারে। তাহলে 96 ধারায় যে তল্লাশি পরোয়ানা, এটা জারি করে কে? যে কোনো ম্যাজিস্ট্রেট। কি হাজিরের জন্য? দলিল, দলিল বা বস্তু। ঠিক আছে, দলিল বা বস্তু। 98 ধারায় চোরাই মাল, জাল দলিল, অশ্লীল বস্তু রাখা ও বিক্রয় করার জন্য ব্যবহৃত গাড়ি তল্লাশির জন্য জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা জারি করতে পারে। তাহলে 96-তে দলিল বা বস্তু, 98-তেও দলিল বা বস্তু, বস্তুই। বাট 98-এর পার্থক্য হলো 98-এর ক্ষেত্রে সেটা হলো অবৈধ জিনিস হতে হবে। চোরাই মাল, জাল দলিল, অবৈধ বস্তু, সেই ক্ষেত্রে সার্চ ওয়ারেন্ট 98। আর বৈধ কোনো বস্তু উদ্ধারের জন্য কততে? 96। আপনার দ্বারা আইন পাঠ বই আসছে, এখন আইন পাঠ বই উদ্ধারের জন্য, বৈধ বই, আইন পাঠ বই উদ্ধারের জন্য সার্চ ওয়ারেন্ট ইস্যু করবে 96-তে না 98-তে? 96-তে। আর আইন পাঠ যদি একটা নিষিদ্ধ বই হয় আপনার কাছে আছে, তাহলে এটার জন্য সার্চ ওয়ারেন্ট ইস্যু করবে কততে? 98। বুঝছেন? তারপর দেখেন 99 ক ধারায় সরকার কর্তৃক বাজেয়াপ্ত ঘোষিত কোনো মুদ্রিত সংবাদপত্র, পুস্তক বা কোনো দলিল তল্লাশির জন্য যে কোনো ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা জারি করতে পারে। এটার অর্থ হলো কি? 99 কত বলছে যে সরকার যদি কোনো দলিল পুস্তক বাজেয়াপ্ত করে, কি করে? ফরফেইটেড। বাজেয়াপ্ত মানে হলো যে এই বই বাংলাদেশে আর রাখা যাবে না, সরকার বাজে তসলিমা নাসরিনের বই বাজেয়াপ্ত ঘোষণা করছে। এখন জানা গেল যে অমুক লাইব্রেরিতে তসলিমা নাসরিনের বই আছে, বাজেয়াপ্ত ঘোষণা করছে, সেই বই আছে, তাহলে সেটা তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করবে কততে? 99 কতে। তারপরে দেখেন 100 ধারায় আটক ব্যক্তি তল্লাশির জন্য যে কোনো ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা জারি করতে পারে। কত ধারায়? 100 ধারায়। তাই 100 ধারা হলো আটক ব্যক্তি তল্লাশির জন্য। কোনো ব্যক্তিরে যদি আটক করা হয়, তারে তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করবে কত ধারায়? 100 ধারায়। তাহলে আমরা যতগুলো পড়লাম এর মধ্যে শুধুমাত্র একটা ক্ষেত্র হলো ব্যক্তিকে উদ্ধারের জন্য, আর বাদ বাকি সকল ক্ষেত্রে কি? বস্তুকে। এই গণেশ নেন, বাদ বাকি সকল ক্ষেত্রে হলো বস্তুকে। বুঝতে পারছেন? তো আমরা এই ধারাগুলো এখন একটু বিস্তারিত দেখব। দলিল হাজিরের জন্য তল্লাশি পরোয়ানা জারি। 96 ধারায় আদালত গোল দিবেন 3টি ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা মঞ্জুর করতে পারে। যখন সমন জারির মাধ্যমে কোনো ব্যক্তিকে সমন উল্লেখিত কোনো দলিল বা বস্তু হাজির করতে বলা হয়, কিন্তু উক্ত দলিল বা বস্তু হাজির করবে না বা করে না, অর্থাৎ সমন অনুসারে তাকে আগে একবার বলছে যে তুমি অমুক দলিল বা অমুক বস্তুটা হাজির করো, বাট বলার পরও সে হাজির করে নাই, বা যখন এরূপ দলিল বা বস্তু কোন ব্যক্তির দখলে আছে তা আদালতের জানা নেই। একটা দলিল বা বস্তু দরকার, কিন্তু এটা কার কাছে আছে সেটা আদালতের জানা নাই, তাহলে ওটা উদ্ধারের জন্য সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে
পারে। তারপরে ফৌজদারি কার্যবিধি অনুসারে কোনো তদন্ত বিচার বা অন্য কোনো কার্যক্রমের উদ্দেশ্য সাধন করতে এরূপ তল্লাশি প্রয়োজন বলে। এছাড়া যদি কোনো তদন্ত বিচার বা অন্য কোনো কার্যক্রমে যদি এরকম তল্লাশি কি দরকার হয়, তাহলে এই তিনটা পয়েন্ট আপনি মনে 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 রাখবেন। প্রথমে যারা সমন দিছিল, সমন পাওয়ার পরেও আনে নাই, সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে। কোন দলিল কার কাছে আছে আদালতের জানা নাই, সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে। আর তদন্ত অনুসন্ধান বা যে কোনো পর্যায়ে আদালতের কাছে প্রয়োজন মনে হলে সেই ক্ষেত্রেও সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে। তো এগুলো যে মুখস্থ করে লাইন বাই লাইন হুবহু লিখবেন বিষয়টা কিন্তু তা না। এটা হিন্টস মনে রাখবো না, আমি মনে রাখবো যে 96 ধারায় 3টা ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে সার্চ ওয়ারেন্ট ইস্যু করা হয়। উল্লেখ্য যে 96 ধারায় বিচারিক ও নির্বাহী উভয় ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। একটা রস্যু দেন, ইস্যু, রস্যুটা দেওয়া হয়নি। 96 ধারায় বিচারিক এবং নির্বাহী উভয় ম্যাজিস্ট্রেটই কি করতে পারে? তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। এবং উক্ত ধারা অনুসারে কোনো তল্লাশি পরোয়ানা ইস্যু করা হলে সংক্ষুব্ধ পক্ষ উচ্চ আদালতে রিভিশন করতে পারে। আমরা একটা জিনিস খেয়াল রাখবেন, যত জায়গায় সার্চ ওয়ারেন্ট পড়ছি, সার্চ ওয়ারেন্ট মানেই হলো রিভিশন। সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার কি? রিভিশন। তাহলে 96 ধারায় কয়টা ক্ষেত্রে সার্চ ওয়ারেন্ট ইস্যু করে? 3টা ক্ষেত্রে। কোন কোন ম্যাজিস্ট্রেট? বিচারিক ও নির্বাহী উভয়, বিচারিক ও নির্বাহী উভয়। আর 96 ধারায় সার্চ ওয়ারেন্ট ইস্যু করলে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার হচ্ছে রিভিশন। আমরা চলে আসি পরেরটায়। চোরাই মাল, জাল দলিল ইত্যাদি রাখা হয়েছে মর্মে সন্দেহ হলে এমন স্থান তল্লাশি। কি কি? চোরাই মাল, জাল দলিল ইত্যাদি রাখা হয়েছে মর্মে সন্দেহ আছে এমন স্থান তল্লাশি। 98 ধারা অনুসারে নিম্নলিখিত ক্ষেত্রে তল্লাশি পরোয়ানা জারি করতে পারে, যেমন চোরাই মাল রাখতে বা বিক্রি করতে ব্যবহৃত স্থান তল্লাশি করতে। যদি মনে হয় অমুক জায়গায় চোরাই মাল রাখা হয়, অটো চুরি করে ব্যাটারি সব অমুক জায়গায় রাখে। তারপরে জাল দলিল, জাল সিল, নকল স্ট্যাম্প, মুদ্রা, দলিল রাখতে বা বিক্রয় করতে ব্যবহৃত স্থান তল্লাশি করতে। মুদ্রা বা স্ট্যাম্প নকল করতে বা জাল করতে ব্যবহৃত মালামাল রাখতে বা বিক্রয় করতে ব্যবহৃত স্থান তল্লাশি করতে। তাহলে আমার 98 মানে হলো জাল বা অবৈধ জিনিস, জাল বা অবৈধ জিনিস। তো উল্লেখ্য যে 98 ধারায় গোল দিবেন শুধুমাত্র নির্বাহী ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে। এই ক্ষেত্রে সংক্ষুব্ধ ব্যক্তি রিভিশন করতে পারে। আর তাহলে 98তেও আমার প্রতিকার কি? রিভিশন। না, 98তে কোন ধরনের ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে? আর 96তে বিচারিক নির্বাহী উভয়। তাহলে বিথিকা 96তেও বস্তু, 98তেও বস্তু, পার্থক্য কি বলেন? 96 বৈধ হুম, আর 98 অবৈধ। আমাদের আরিফ সাহেব কি বস্তু কিনা বলেন তো? ব্যক্তি আপনি 100 টাকা, উনি শুধু বস্তু না, উনি অবৈধ বস্তু। ওনারে উদ্ধারের জন্য সার্চ ওয়ারেন্ট ইস্যু করবে কততে? 100 98তে। অবৈধ দেখেন, বস্তু। হ্যাঁ দেখেন, রীতিনীতি মনে হয় বৈধ হয়েছে, অবৈধ আমি যতই বলেন। অর্থ ঠিক দেখেন। আছে। স্যার, নাই। স্যার তো আমার প্রশ্ন করছে, আমি কি বলবো? আচ্ছা, তো বৈধ হয়েছে। বাজেয়াপ্ত বা ফরফিটেড ঘোষিত কোনো প্রকাশনা তল্লাশি করতে। আমরা যখন প্রিলিমিনারি পড়ছিলাম তখন এখানে একটা বিধান পড়ছিলাম যে হাইকোর্ট বিভাগ তার হাইকোর্ট বিভাগ মানে সরি সরকার সরকার তার নির্বাহী আদেশ বলে যদি কোনো বইতে, কোনো পত্রিকায় যদি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, স্পিকার এই কয়জন সম্পর্কে যদি আজে বাজে উক্তি প্রকাশ করে, তারপরে মানহানিকর কোনো পুস্তক পত্রিকা যদি বের হয়, এইগুলা সরকার তার নির্বাহী আদেশ বলে 99 ক ধারায় বাজেয়াপ্ত করতে পারে। এবং ওখানে মনে আছে কিনা আপনাদের যে বাজেয়াপ্ত করলে প্রতিকার ছিল হাইকোর্ট বিভাগে 2 মাসের মধ্যে আবেদন করা। যদি বাজেয়াপ্ত করে তাহলে প্রতিকার ছিল কি বলেন? হাইকোর্ট বিভাগে 2 মাসের মধ্যে কি করা? আবেদন করা। তো ওই যে একটা বই ধরেন বাজেয়াপ্ত করলো, এখন জানা গেল যে বাজেয়াপ্ত করার পরেও এই জিনিসগুলো অমুক অমুক জায়গায় পাওয়া যাচ্ছে, তখন সেক্ষেত্রে নীলক্ষেতের অমুক লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে, ইউনিভার্সিটি পাবলিকেশনে পাওয়া যাচ্ছে, বা মল্লিক লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে, তখন যে কোনো ম্যাজিস্ট্রেট ওই জিনিসগুলো তল্লাশি করার জন্য সার্চ ওয়ারেন্ট ইস্যু করতে পারে 99 কতে। ফৌজদারি কার্যবিধি 99 ক ধারায় সরকার কোনো সংবাদপত্র, পুস্তক বা অন্য কোনো নথি 99 ক ধারায় উল্লেখিত কারণে বাজেয়াপ্ত ঘোষণা করতে পারে। এমন বাজেয়াপ্ত ঘোষিত সংবাদপত্র, পুস্তক বা অন্য কোনো নথি তল্লাশি করতে উক্ত সংবাদ,
পত্র হবে এক। উক্ত সংবাদপত্র, পুস্তক বা নথি যে স্থানে আছে মর্মে সন্দেহ করা হচ্ছে, উক্ত স্থান তল্লাশি করতে যে কোনো ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা জারি করতে পারে। তাহলে তল্লাশি পরোয়ানা জারি করবে 99 কতেও যে কোনো ম্যাজিস্ট্রেট। এই আব্দুর রহিম সাহেব নাকি আপনি মানে আসেন না কেন? আসবেন, আসবেন। তাহলে এই যে আমাদের মোটামুটি এই জায়গায় যারা আছে সবারই কিন্তু নোট আছে, এখন সবারই দিয়ে দিছি। আপনি ছাড়া, আপনি আসবেন কিনা শিওর না, এই কারণে করি নাই। সো সো নেক্সট দিন পেয়ে যাবেন, বুঝছেন? হ্যাঁ, না ওই যে আসবেন বললে তাহলে করে রাখবো আর কি, কারণ অনেকগুলা পেজের ব্যাপার স্যাপার তো, এগুলা নিশ্চিত না হয়ে করা যাবে না। আচ্ছা, তো 99 ক আর 98 এর মধ্যে পার্থক্য কি আরিফ সাহেব? বুঝছেন? তা দেখতে হবে। 99 ক আছে আপনার ওই সরকারি কর্মকর্তা যারা ভিআইপি পার্সন, এদের সম্বন্ধে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, স্পিকার, এদের সম্বন্ধে যদি কোনো পুরস্কার হরমোন দেখি। সম্বন্ধে না, আমি এদের বুঝি নাই। সম্বন্ধে যদি কোনো বাজে মন্তব্য, বাজে লেখা ওই পুস্তকে ছাপা হয় এবং সরকার যদি জানতে পারে যে অমুক জায়গায় এটা আছে, তাহলে সরকার এটা তল্লাশি করে ওই ভাই সহজ কথা হলো যে অবৈধ জাল জিনিস যেগুলো বাজেয়াপ্ত করে নাই বাট শুরু থেকেই অবৈধ, ভয়েড হ্যাভ বিন ইস্যু, যেগুলো অবৈধ মানে জাল, এইগুলো উদ্ধারের জন্য তল্লাশি পড়ানো 98। আর যে বইগুলো, পুস্তকগুলো প্রথমে বৈধ ছিল কিন্তু সরকার যে কোনো কারণে কি করছে, বাজেয়াপ্ত করছে, সেইগুলো উদ্ধারের জন্য সার্চ ওয়ারেন্ট হচ্ছে 99 ক। কথা শেষ। তো আমরা চলে আসি বেআইনি ভাবে আটক ব্যক্তি তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা। বেআইনি ভাবে কি ব্যক্তি? আটক ব্যক্তি তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা। এটা অনেকটা এরকম যে সাধারণত আ- বহু উদ্ধারের জন্য দেবে। হ্যাঁ জি, আপনার মানে একজনের ওয়াইফ শ্বশুর বাড়িতে গেছে, শ্বশুর বাড়ির লোকজন আর ওয়াইফে আসতে দিচ্ছে না, বা স্বামী স্ত্রী আলাদা থাকে, ওয়াইফ বাচ্চার সাথে বাবাকে দেখা করতে দিচ্ছে না, এই সকল ক্ষেত্রে সার্চ ওয়ারেন্টের আবেদন করে 100 ধারায়, মানে যারা বেআইনি ভাবে কি করা হয়েছে, আটক করা হয়েছে, 100 ধারায় বেআইনি ভাবে আটক ব্যক্তির তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানার আদেশ দিতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি এমন পরিস্থিতিতে আটক রাখা হয় যা বিশ্বাস সৃষ্টি করে যে উক্ত আটক একটি অপরাধ হবে, সেক্ষেত্রে উক্ত ব্যক্তিকে উদ্ধার করে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে তল্লাশি পরোয়ানা জারি করতে পারে। উল্লেখ্য যে 100 ধারায় বিচারিক ও নির্বাহী উভয় ম্যাজিস্ট্রেটই তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারে এবং উক্ত ধারা অনুসারে কোনো তল্লাশি পরোয়ানা ইস্যু করলে সংক্ষুব্ধ পক্ষ উচ্চ আদালতে রিভিশন করতে পারেন। তাহলে আপনি একটা জিনিস দেখেন, এই যে আমরা 4টা ধারায় তল্লাশি পরোয়ানা পড়লাম, যে জায়গায় তল্লাশি করুক না কেন এই বিরুদ্ধে প্রতিকার হলো রিভিশন। আর 4টা ধারার মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট সব জায়গায় পারে, শুধুমাত্র এক জায়গায় বিচারিক ম্যাজিস্ট্রেট পারে না, সেটা হলো 98 ধারা। 98 ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পারে, আর বিচারিক ম্যাজিস্ট্রেট 98 ধারাও সব জায়গাও পারে, কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট 96, 98, 99 ক 100 চারটেই পারে, আর বিচারিক ম্যাজিস্ট্রেট পারে 96, 99 ক আর 100। 98-তে বিচারিক ম্যাজিস্ট্রেট পারে। আর সার্চ ওয়ারেন্ট ইস্যু করলেই প্রতিকার কি? তো এই জিনিসগুলো তো আপনারা জানা, এমন না যে লাইন বাই লাইন মুখস্থ করবেন, নিজের মতো করে লিখে ওখানে লিখে দিতে হবে। বছর মধ্যে জানলাম না যে ছেলে বলছে বউ উদ্ধার বাচ্চা, কিন্তু কোনো বউ কই নেই যে আমার স্বামী উদ্ধার, এরকম কোনো মামলা সেটাও করা বলেছে 100 ধারা। মানে ওয়াইফ এসে মামলা করছে স্বামীরও উদ্ধার করবে, তাই? তাহলে তো ওই যে বউ কি বউ? বউ তো ভালো চলায় না। না, স্বামী উদ্ধার হবে না, স্বামী বউ যদি- আপনারা করতে পারে, আপনারে আমরা আটকায় রাখলাম খানলা একাডেমিতে, ছাড়বো না যে এই জিনিসটা দুর্লভ জিনিস, খানলা একাডেমির ক্লাস এনারে লাগবে। এখন আপনারা আর বাড়ি যাইতে দিচ্ছি না, তখন সাইফের মা গিয়ে 100 ধারায় সার্চ ওয়ারেন্টের আবেদন করছে যে ওনারে আসতে দিচ্ছে না।
হানি সাহেবের বিরুদ্ধে। হ্যাঁ দেখেন, সরকারি সংস্থা যদি আটকে রাখে তাহলে কি 100 ধারা করা যাবে? দেখেন পুলিশ শুধু আটকে রাখছে। হ্যাঁ যাবে। দেখেন, আমরা যে তবে সাধারণত যে যেগুলো কম জরুরি ক্ষেত্রে 100 ধারায় যায় না। আর যদি বেশি মানে আটক রাখছে বেআইনি ভাবে, পুলিশ আটকায় রাখছে, ছাড়তেছে না, তখন করতে হবে রিট অফ হ্যাবিয়াস কর্পাস। রিট অফ হ্যাবিয়াস কর্পাস। হ্যাবিয়াস কর্পাস মনে আছে? রথিন সাহেব বলেন দি হ্যাবিয়াস কর্পাস কি? যদি কাউকে অবৈধভাবে আটক রাখা হয়, কে আটক রাখবে? সরকার, অন্য কেউ? আপনি আটক রাখলে হবে না? সেটাও হবে স্যার। বিথিকা হবে? যে কোনো ব্যক্তি মানে তাকে যদি আটক রাখে, সরকার বেসরকারি ব্যক্তি রাখুক বা সরকারি কেউ রাখুক। হ্যাঁ হ্যাঁ বন্দী আছে রে। জি। এবার কোর্টে আনলো না, পুলিশ মামলা দিল না, তখন থেকে কোর্টে করতে হয় তাকে কোর্টে হাজির করার জন্য। কোর্টে হাজির ঠিক না, তখন ধরেন এই যে ডিবি হারুন সাহেব যে ওনারে 5 জন সমন্বয়করে আটকায় রাখছিল 5 দিন, তাদের ওই ভাত টাত খাওয়াই ছবি টবি তুলছে। তো নর্মালি আমরা জানি যে বিনা পরোয়ানায় কোনো পুলিশ অফিসার আটক রাখতে পারে সর্বোচ্চ 24 ঘন্টা, কিন্তু উনি তো 5-6 দিন রাখছে। রাখার পরে তখন তাদের পক্ষে ওই যে যে সচেতন নাগরিক যারা, অ্যাডভোকেট যারা, তাদের রিট করলো, রিট অফ হ্যাবিয়াস কর্পাস। তো রিটের যেদিন আবার শুনানি, তার সেই দিন আবার বিচারপতি অসুস্থ। এখন কি অসুস্থ আল্লাহই জানে। তো অসুস্থ হওয়ার পরে, উনিও অসুস্থ, এরপরে হারুন সাহেব আর কয়দিন ওনাদের খাওয়াবে, কয়েকদিন রেখে ছাড়িয়ে দিয়েছে ওই রিটের শুনানি হওয়ার আগেই। তো আকাম যা করবেন ফলাফল সামনে ভোগ করতে হবে, ওই বিচারপতিও বুঝে গেছে, হারুনও বুঝে গেছে। আবার এখন যারা আকাম করতেছেন আপনারাও সামনে প্রস্তুত থাকেন। আচ্ছা দেখেন, তো আমরা আসি এখন যেটা দেখব যে মুদ্রা বা স্ট্যাম্প জাল করার যন্ত্রপাতি আছে এমন স্থানে তল্লাশি করার পদ্ধতি। যদি কোনো স্থানে মুদ্রা বা স্ট্যাম্প জাল করার যন্ত্রপাতি থাকে, তাহলে সেইগুলা তল্লাশি করার পদ্ধতি আমাদের কিভাবে, এটা একটু পড়বো। দেখেন যে কোন স্থানে চোরাই মাল, জাল দলিল, মুদ্রা, টিকিট, স্ট্যাম্প জাল করা যন্ত্রপাতি, অশ্লীল বস্তু ইত্যাদি মজুত বা বিক্রয় করা হয় বলে সন্দেহ হলে তল্লাশি পরোয়ানা জারি করে সেই স্থানে তল্লাশি করা যাবে। এবং ফৌজদারি কার্যবিধির 98 ধারায় আলোচনা করা হয়েছে। 98 ধারার অধীন তল্লাশি পরোয়ানার ভিত্তিতে তল্লাশি করার সময় গোল দিবেন 102 ও 103 ধারার বিধান অনুসরণ করতে হয়। কত কত ধারা? 102 আর 103। আমরা একটু চলে এসে 102 আর 103 কি আছে তল্লাশি করার পদ্ধতি দেখেন। ধারা 98 অনুসারে তল্লাশি পরোয়ানা জেলা ম্যাজিস্ট্রেট বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট কনস্টেবল পদের উপরে, এটা আন্ডারলাইন করেন, কনস্টেবল পদের উপরে, মানে এই তল্লাশি পরোয়ানা যেটা যে এই অপারেশনটা যে করবে তার পদমর্যাদা হতে হবে কনস্টেবল পদমর্যাদার উপরে। উপরে। পুলিশকে উক্ত স্থান তল্লাশি করার বা ওই ধরনের যন্ত্রপাতি দখলে নেওয়ার নির্দেশ দিবেন। ধারা 102 অনুসারে তল্লাশির স্থান বন্ধ থাকলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি পরোয়ানা দেখালে সেখানে বসবাসকারী দায়িত্বপ্রাপ্তরা ব্যক্তিকে প্রবেশের সুযোগ দিবে। যদি উক্ত স্থানে প্রবেশ করা না যায় তাহলে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ফৌজদারি কার্যবিধির 48 ধারায় বর্ণিত পদ্ধতি অনুসরণ করবে। মানে তল্লাশি পরোয়ানা নিয়ে আরিফ সাহেবের কাছে যাই দেখাবে যে আরিফ সাহেব এই যে আমাদের তল্লাশি পরোয়ানা আছে, আমাদের আপনার ঘর সার্চ করতে দেন। আরিফ সাহেব বলতেছে না আমি দেবো না। তখন ওই পুলিশ অফিসার ফৌজদারি কার্যবিধির 48 ধারা অনুসরণ করতে পারবে। 48 ধারায় আছে যে গ্রেফতার করার জন্য যা যা দরকার তাই তাই করা যাবে। যদি ওনারে ধাক্কা দেওয়ার দরকার হয় ধাক্কা দিবে, যদি ওনারে হালকা প্রহার করা লাগে প্রহারও করা যাবে, সমস্যা নাই। আচ্ছা, তারপরে দেখেন ধারা 103 অনুসরণ করে সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি করবে। তবে তল্লাশি উনি উনার নিজের মতো করলে হবে না, অবশ্যই সে জায়গায় কি লাগবে? সাক্ষী লাগবে। এই ক্ষেত্রে আন্ডারলাইন করেন 2 বা ততোধিক স্থানীয় সাক্ষী প্রয়োজন। আরিফ সাহেবের বাড়ি মানিকদা, তো ওই জায়গায় পুলিশ সাক্ষী হইলে হবে না, সাক্ষী হওয়া লাগবে কার? ওই জায়গার স্থানীয় সাক্ষী। তারপর উদ্ধারকৃত আলামতের জন্য জব্দ তালিকা প্রণয়ন করে তাতে পুলিশ স্বাক্ষর দিবে ও সাক্ষীদের স্বাক্ষর নিবে। উল্লেখ্য যে উক্ত সাক্ষীদের সমন না দেওয়া হলে আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেওয়ার প্রয়োজন নাই। ওই সাক্ষীদের যদি আলাদা করে সমন না দেয় তাহলে শুধুমাত্র তারা যে সাক্ষী হয়েছে এই কারণে তাদের আদালতে উপস্থিত হয়ে সাক্ষ্য দেওয়ার দরকার নাই।
তল্লাশিতে ও জব্দকরণ সংক্রান্ত প্রক্রিয়াতে ফৌজদারি কার্যবিধির 103 ধারার বিধান মান্য করা বাধ্যতামূলক। 103 ধারা তো পড়লাম, মানে ওই যে সাক্ষী, তারপরে উপস্থিতিতে, এগুলো আর কি। বুঝছেন? এই ছিল তল্লাশি সংক্রান্ত প্রশ্ন। স্যার কথা বেঁধে যাচ্ছে, অন্য আপনাদেরও কি বেঁধে যাচ্ছে? একটু জানান দি দেখি কার কার বেঁধে যায়। সবার বেঁধে যাচ্ছে? না, আমাদের ঠিক আছে স্যার, আমার ঠিক আছে। আচ্ছা, একজনের ঠিক আছে মানে সমস্যা আমার না। আমার এখানেও ঠিক আছে। ঠিক ঠিক আছে, আছে স্যার। তাহলে আপনার সাইফুর রহমান, আপনার সমস্যা। তো আমরা মুসাবিদায় চলে আসি। আসেন, মুসাবিদা অ্যাকচুয়ালি খুব সহজ। আপনাদের মনে দুইটা ভীতি কাজ করে, এক ভীতি হলো সমস্যামূলক প্রশ্নের উত্তরে, আর এক ভীতি হলো মুসাবিদায়। তো সমস্যামূলক প্রশ্নের উত্তরও খুব সহজ, আমরা এখন পর্যন্ত সামনে পাবো গেলে, আর মুসাবিদাও খুব সহজ। তো মুসাবিদা আমরা প্রথমে একটা নমুনা মুসাবিদা দেখতেছি, ফৌজদারি কার্যবিধির 98 ধারার পিটিশন মামলার দরখাস্ত। মানে 98 ধারায় আছে কি? অবৈধ জাল বস্তু। এখন ব্যাপারটা এখানে যে ফ্যাক্ট আলোচনা করছে, আমি একটু বলি। বিষয়টা হলো এরকম যে একজন লোকের কাছ থেকে তারে মারপিট কইরা, ভয় দেখাইয়া তার কাছ থেকে জোর জবরদস্তি করে স্ট্যাম্প নিয়ে গেছে, ব্ল্যাঙ্ক স্ট্যাম্প তার সিগনেচার করে নিয়ে গেছে, বা সিগনেচার করে তার কাছ থেকে চেক নিয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে ওই চেক উদ্ধারের জন্য বা ওই স্ট্যাম্পের উদ্ধারের জন্য সংক্ষুব্ধ ব্যক্তিকে মামলা করতে হবে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে। কত ধারায়? 98 ধারায়। এবং 98 ধারায় যে মামলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে করে, এটারে সিআর মামলা বলে না, এটারে বলে কি? পিটিশন মামলা। এই যে দেখেন, প্রথমে আমরা চলে আসি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মানিকগঞ্জ। সো আপনি যদি বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত গাজীপুর, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত ঢাকা, এই জায়গায় একটা জিনিস খেয়াল করবেন, ঢাকা হইলে যে মেট্রোপলিটন লাগাবেন বিষয়টা তা না। নির্বাহী ম্যাজিস্ট্রেটের আগে মেট্রোপলিটন লাগানোর কোনো দরকার নাই। পিটিশন মামলা নং ... 2012। বলেন তো এই জায়গায় ডট ডট দেওয়া হলো কেন? এই জায়গায় আপনারা কোনো নাম্বার দিবেন না, নাম্বার তো ফেলাবে কারা? কোর্টে। মোশাররফ মোল্লা, পিতা আলাউদ্দিন মোল্লা, সাং মানে হলো ঠিকানা গোপীনাথপুর মধ্যপাড়া, পো মানে হলো পোস্ট জিটকা, থানা হরিরামপুর, জেলা কি? মানিকগঞ্জ। প্রথম পক্ষ। এই ডট ডট প্রথম পক্ষ, এই জায়গায় মোশাররফ মোল্লা সিগনেচার হবে না কিন্তু। এই জায়গায় ডট ডট প্রথম পক্ষ মানে হলে এই যে যে আমরা এতক্ষণ আলোচনা করলাম, এর নাম হলো প্রথম পক্ষ। বনাম সুফিয়া বেগম, স্বামী মৃত শহীদ, এই ডট ডট ইনি কি? দ্বিতীয় পক্ষ। তাহলে 98 ধারার মামলাটা যিনি করতেছেন তিনি হলেন কি? প্রথম পক্ষ। আর যার বিরুদ্ধে মামলাটা করতেছেন তিনি হলেন কি? দ্বিতীয় পক্ষ। স্যার একটু, স্যার এই এই যে এই ডট ডটের প্রথম পক্ষ, এইখানে এই যে মুসলমান মোল্লা হবে না নাকি? এই মোশাররফ মোল্লার সিগনেচার এই ডট ডটের উপর করবেন, তাই? না, ও না, প্রথম পক্ষ এইটা, মানে মানে এইটাই তো প্রথম পক্ষ সেটা। হ্যাঁ, প্রথম পক্ষ, কিন্তু অনেকে ডট ডট দেখলেই ভাবে ওই জায়গা কি একটা ও লিখতে হবে। আচ্ছা, না, ওটা বুঝিনি, ওটা আমার দরকার হয় না বুঝার। ডট ডট থাকলেই যে ওই জায়গা কিছু লিখতে হবে সাক্ষী, বিষয়টা তা না, হ্যাঁ এটা তো বুঝছি। এটা বুঝাইছি। হুম। আচ্ছা, এবার আমরা চলে আসি সাক্ষীগণের নাম ও ঠিকানা। আপনি তো মামলা করছেন, অবশ্যই আপনার মামলার কতগুলো সাক্ষী আছে। তাহলে এই সব কিন্তু এক সিরিয়ালে লিখতে হবে, এবং আপনি এটা বাসায় বসে প্র্যাকটিস করবেন। এই মুসাবিদা যদি আপনি মুখস্থ করছেন কিন্তু জীবনেও লেখেন নাই, পরীক্ষার হলে গিয়ে লিখতে যাবেন, ঠিকঠাক মতো হবে না। সো মুসাবিদার প্রথম যে কাজটা, ওই যে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত, এটা কিন্তু খাতার মাঝামাঝি বরাবর লিখতে হয়। পিটিশন মামলা নং এত, এটা আবার ওই বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাঝামাঝি বরাবর লিখতে হয়। এরপরে মোশাররফ মোল্লা, তারপরে প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, সাক্ষীদের নাম ঠিকানা কি সব সমান, এক সিরিয়ালে। জি জি। তো সাক্ষীদের নাম এবং ঠিকানা এগুলো বিস্তারিত পড়তেছি না। জয়নাল, রাজা মিয়া, এই সাক্ষী আরো আছে, প্রয়োজনে পরে দিব। আপনি সাক্ষী একজন দিতে পারেন, দুইজন দিতে পারেন। যদি মনে করেন সাক্ষী লিখে 4 ঘন্টা শেষ করবেন, তাও দিতে পারেন। আচ্ছা, এরপরে আমরা চলে আসি ঘটনার তারিখ। ঘটনাটাও, এটাও কি একই সিরিয়ালে,
একই মানে সোজাসুজি। তাহলে ঘটনার তারিখ ইংরেজি এত, বাংলা এত, রোজ বৃহস্পতিবার। এখন ইংরেজি যদি বাংলা দিতে না চান দিবেন না, সমস্যা নাই, ইংরেজি দিলেও হবে। ঘটনার সময় আনুমানিক বিকেল কত? 3 ঘটিকা। ঘটনাস্থল প্রথম পক্ষের বাড়ির সামনে পূর্ব দিকে পাকা সরকারি রাস্তার উপর, মামলার ধারা ফৌজদারি কার্যবিধির কত ধারা? 98 ধারা। তাহলে এই জায়গা আমার কি কি লিখতে হবে আমরা আরেকবার মানে খেয়াল করি। সর্বপ্রথম আদালতের নাম, তারপরে পিটিশন মামলা, তারপর প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ সাক্ষীদের নাম ঠিকানা, ঘটনার তারিখ, ঘটনার সময়, ঘটনাস্থল, মামলার ধারা। তো এই জায়গায় প্রথমে হলো ঘটনার তারিখ, তারপর হলো ঘটনার সময়, তারপর হলো ঘটনার স্থল, তারপরে কি মামলার ধারা। আচ্ছা, একজন লিখছেন যে বাদী বিবাদী দেওয়া যাবে না স্যার। বাদী বিবাদী দেওয়া যদি একেবারেই কিছু না পারেন তাহলে তো ইমামের নিয়তে নিয়ত, তাহলে বাদী বিবাদী দিলে হবে, বাট অ্যাকচুয়ালি প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষই সঠিক। বুঝছেন? বলেন। প্রথম সাক্ষী না, এই জায়গায় আছে জয়নাল পিতা মালিক। হ্যাঁ, প্রথম সাক্ষী কিন্তু এই জায়গা তো আপনার একটা সিরিয়াল আছে যে জয়নাল এবং সাক্ষী, সাক্ষীর নাম আছে। আর আপনি যদি প্রথম সাক্ষী দেন তাহলে যে মামলা করছে সে স্বয়ং নিজে বাদীর সাক্ষী যে। So, এই জায়গা 1 নাম্বার সাক্ষী মানে হচ্ছে জয়নাল, এই জায়গা যে মামলা করছে সে না। জি, এবার দেখেন এই যে আমরা এই জায়গা পরে দরখাস্তে প্রথম পক্ষের বিনীত নিবেদন, এই যে প্রতিবার আমার এই জায়গায় নাম উল্লেখ করার দরকার নাই, আমি প্রথম পক্ষ আর দ্বিতীয় পক্ষ উল্লেখ করব। প্রথম পক্ষ একজন সহজ সরল নিরীহ শান্তিপ্রিয় আইন মান্যকারী লোক হইতেছে, আমাদের আরিফ সাহেবের মতো। পক্ষান্তরে দ্বিতীয় পক্ষ একজন প্রতারক, জালিয়াতকারক, জোর জুলুমকারী, দুর্ধর্ষ মহিলা হইতেছে। এখন গতকালকের মতো বললেন না জোরাজোরিরে জোরাজোরি বললেন না, কালকে বলতেছেন জোরাজোরি জায়গা বলতেছেন জোরাজোরি। আচ্ছা, দেখেন প্রথম পক্ষের নতুন বাড়ি পাড়া গ্রাম হওয়ায় মানে মামলা করছে যে, আর দ্বিতীয় পক্ষের বাড়ি সাকিনী গ্রামে হয়, প্রথম পক্ষের সহিত দ্বিতীয় পক্ষের পরিচয় ঘটে। আপনি এই ভাষায় না লিখলেও হবে, বলবেন যে প্রথম পক্ষ আর দ্বিতীয় পক্ষ পূর্ব থেকেই পূর্ব পরিচিত ছিলেন। দ্বিতীয় পক্ষের চালচলন বেপরোয়া হয়, দ্বিতীয় পক্ষ কিন্তু মহিলা, দ্বিতীয় পক্ষের চালচলন কি বেপরোয়া, ধরুন সে টিকটক করে বেড়ায়। হ্যাঁ, কিছু সংখ্যক যুবক ছেলে দ্বিতীয় পক্ষের কায় চলাফেরা করে, কায় মানে হলো সাথে, আপনি সাথে লিখলেই হবে। মানে উনি ধরেন উদাহরণস্বরূপ বোঝা যায় টিকটক তো করেই, এবং টিকটকে ওনার ক্যামেরাম্যান প্লাস সঙ্গী সাথী অন্য কয়েকজন ছেলে পেলে আছে। তো প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষের চলাফেরা সম্পর্কে প্রতিবাদ করলে প্রথম পক্ষ বলছে যে আপু আপনি এরকম চলাফেরা করেন না। উক্ত শত্রুতার জের ধরিয়া ঘটনার দিন ও সময়ে দ্বিতীয় পক্ষ কয়েকজন যুবক বখাটে ছেলে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছাইয়া প্রথম পক্ষের নিকট হইতে জোরপূর্বক 100 টাকার নন জুডিশিয়াল 3 ফর্দ স্টাম্প প্রথম পক্ষের স্বাক্ষর নাই। মানে আপু আইসা টিকটকের ভিডিও করতেছে যে তোর কাছ থেকে স্টাম্প নিলাম, তুই স্বাক্ষর দে, ব্ল্যাঙ্ক স্টাম্পে, ফাঁকা স্টাম্পে। এটা কে নিচ্ছে? প্রথম পক্ষের কাছ থেকে। কে? দ্বিতীয় পক্ষ। দ্বিতীয় পক্ষগণ সঙ্গে থাকা অজ্ঞাতনামা যুবককে দিয়ে বলায় যে এই বিষয় লইয়া কাউকে কিছু বলিলে প্রথম পক্ষকে প্রাণে মারিয়া ফেলিবে। প্রথম পক্ষ ঘটনার আকস্মিকতায় হতভম্ব হইয়া পরে, কি করিবে ভাবিয়া পায় না। আমাদের যেরকম রুবেল আর আব্দুর রহিম মানে হতভম্ব হয়ে পড়ছে, কি করবে ভাবিয়া পাচ্ছে না, যে ভাইবা পড়বো নাকি রিটার্ন পড়বো, কি করিয়া ভাবিয়া পাচ্ছে না। আচ্ছা, অতঃপর আপনি আব্দুর রহিম, নারাক আব্দুর রহিম আছে জি। অতঃপর প্রথম পক্ষ এই বিষয় লইয়া কতক মুরব্বীদের সহিত আলাপ করিয়া অবশেষে হুজুর আদালতে অত্যাচারে মামলা দায়ের করলো। আপনার ভাষায় এরকম হওয়ার দরকার নাই, আপনি চলিত ভাষায় লিখেন। বিষয়টি লইয়া আপোষ মীমাংসার কথা বলায় মামলা করিতে সামান্য বিলম্ব হলো। মানে একটা মামলা যখন দায়ের করা হয় যদি বিলম্ব হয় তাহলে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে কেন দেরি হলো।
দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের নিকট হইতে যে স্বাক্ষরিত অলিখিত স্টাম্পে জোরপূর্বক স্বাক্ষর নিয়েছে তাহাতে প্রথম পক্ষের অপরিণীয় ক্ষতির কারণ হয়েছে বিধায় দ্বিতীয় পক্ষ হইতে কেবল দ্বিতীয় পক্ষের কবল হইতে উক্ত 100 টাকার 150 টাকা 100 টাকার 3/4 অলিখিত স্টাম্প উদ্ধারের আদেশ দেওয়া কি আবশ্যক। তারপরে হচ্ছে আপনার প্রেয়ার পোর্শন মানে হলো আপনার নিবেদন কি নিবেদন। অতএব প্রার্থনা ফৌজদারি কার্যবিধির 98 ধারার বিধান মতে দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্ট প্রচার করিয়া প্রথম পক্ষের নিকট হইতে জোরপূর্বক 100 টাকার নন জুডিশিয়াল 3/4 স্টাম্পে স্বাক্ষর নেওয়া 3টি স্টাম্প দ্বিতীয় পক্ষের কবল হইতে উদ্ধার দেওয়ার আদেশ প্রদানের সুবিচার করিতে কি মর্জি হয়। ইতিতাং এটা তারিখ দিয়ে দিবেন। তাহলে আমরা প্রথমে আদালতের নাম, পিটিশন মামলা, প্রথম পক্ষ বনাম দ্বিতীয় পক্ষ, সাক্ষীদের নাম, ঘটনার তারিখ, ঘটনার সময়, ঘটনার স্থল, ধারা, বিনীত নিবেদন, এই যে তারপরে কি প্রেয়ার। খালি এইটুক সঠিক লিখলে ভিতরে এই যেভাবে লেখা আছে এইভাবে লাইন বাই লাইন না লিখলে নিজের মতো লাইন বাই লাইন কখনোই লিখতে যাবেন না। আপনি কি যারা আপনারা স্কুল কলেজে যে আবেদনপত্র চিঠি লিখছেন এগুলা কি লাইন বাই লাইন লিখছেন? এখন বাংলায় আছে, মতো করে। এগুলো এখন বাংলায় আছে কিনা জানি না। আমাদের ইন্টারমিডিয়েটের মানে এসএসসি পর্যন্ত বাংলায় ওই যে ব্যাখ্যা লেখা রাখতো, ব্যাখ্যা এই ব্যাখ্যা কি কেউ মুখস্থ করে লিখতো? নিজের তো মতো করে। ব্যাখ্যা এগুলো তো নিজের মতো করে লেখা। এখন ওইগুলো যদিও কেউ মুখস্থ করে তাহলে এটা তার ব্যাপার, কিন্তু এগুলো তো মুখস্থ করার জিনিস না। এটা তো আমি আমার মতো করে এ জায়গায় আমি বুঝে নিলাম যে এই মামলার ফ্যাক্ট এরকম হবে, এখন আমি আমার কথাই লিখবো। এবং আপনি এই জায়গা যাই লেখেন না কেন, পরীক্ষক যেটা দেখে থাকে সেটা হলো যে আপনার কস্ট টাইটেল গুলো ঠিক আছে কিনা, মানে এই যে আদালত, প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, এই জিনিসগুলো কি ঠিকঠাক আছে কিনা। ধারা। জি, বুঝছেন? আমি 100 টাকা স্টাম্প 500 টাকা স্টাম্প দেবো, ঠিক আছে? হ্যাঁ, বা স্টাম্প না দিয়ে আপনি চেক দিতে পারেন যে আমার হ্যাঁ অমুক ব্যাংকের চেক, ব্ল্যাঙ্ক চেক আমার কাছ থেকে নিয়ে নিয়েছে। জোরপূর্বক নিয়ে নিছে। জি, বুঝছেন? তারপরে দেখেন ফৌজদারি কার্যবিধির 100 ধারার পিটিশন মামলার দরখাস্ত। আব্দুর রহিম সাহেব আপনার মনে হইতে পারে যে এতদিনে কি পড়া আগাই নাই, আমরা অনেক দূর আগাইছিলাম, এই নোট দিছি সবাই নতুন, এই কারণে আগামীকাল থেকে আবার নতুন করে শুরু হয়েছে। তো দেখেন আমরা তো এর আগে দেখলাম 98 ধারার দরখাস্ত, এখন দেখবো 100 ধারার দরখাস্ত। 100 ধারায় বিকাশ সাহেব কি আছে বলেন তো? 100 ধারায় ফৌজদারি কার্যবিধির ব্যক্তির ক্ষেত্রে স্যার, ব্যক্তি যদি কেউ আটক রাখে তখন 100 ধরে আমরা সার্চ করি। কোন ব্যক্তিরে যদি বেআইনি ভাবে আটক রাখে তাহলে সার্চ ওয়ারেন্ট দিবে কততে? 100 ধারায়। তাহলে দেখেন, আর 100 ধারার দরখাস্ত বিচারিকের কাছেও করা যায়, নির্বাহীর কাছেও করা যায়, যায় কিনা? যায়। আচ্ছা, তো 100 ধারারটা যদি আমরা দেখি, দেখেন যে ফৌজদারি কার্যবিধির 100 ধারার পিটিশন মামলার দরখাস্ত, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মানিকগঞ্জ, পিটিশন মামলা নং ... 2014, আগের মতোই। আনসার আলী ইনি হচ্ছে কি প্রথম পক্ষ, বনাম যাদের বিরুদ্ধে আপনি মামলাটা করলেন এরা হলো কি দ্বিতীয় পক্ষ। তবে এই জায়গায় আর একটা কলাম যোগ হবে, আর একটা মানে কলাম তো না, রো যোগ হবে আর একটা বিষয়, সেটা হলো ভিকটিম, মানে কারে আপনি উদ্ধার করতে চান। এবং ভিকটিম রেশমা, এই জায়গায় ভিকটিম হচ্ছে প্রথম পক্ষের ওয়াইফ, প্রথম পক্ষের ওয়াইফ। তারপরে ঠিক আগের মতোই সাক্ষীগণের নাম, ঠিকানা, ঘটনার তারিখ, ঘটনার সময়, আর কি মামলার ধারা। মামলার ধারা কত? ফৌজদারি কার্যবিধির 100 ধারা। এটুক তো বুঝছেন আগের মতোই, ঠিক আছে? হ্যাঁ, এবং দিবেন অবশ্যই, হ্যাঁ কাটবেন না, অবশ্যই দিতে হবে। আচ্ছা, এবং পাইছেন? এখন আমরা পড়ি যে দরখাস্তকারী প্রথম পক্ষের সবিনয় নিবেদন এই যে প্রথম পক্ষ একজন সহজ সরল আইন মান্যকারী ও শান্তিপ্রিয় লোক হইতেছে। এটা সবাই, যে এই প্রথম পক্ষ হবে সেই সহজ সরল আইন মান্যকারী শান্তিপ্রিয়। পক্ষান্তরে দ্বিতীয় পক্ষগণ হারমাত, পরধন লোভী, খারাপ শ্রেণীর লোক হইতেছে। এখন হারমাত মানে হলো দুষ্ট লোক, মানে বদমেজাজি বা দুষ্ট, আবার হারামজাদা বললেন না কেউ। আচ্ছা, প্রথম পক্ষের
শহীদ ভিকটিম রেশমার এত তারিখে ইসলাম ধর্মের বিধান মতে ও রেজিস্ট্রিকৃত কাবিন মূলে বিবাহ হয়। বিবাহের পরে কয়েক মাস ভালোভাবে ঘর সংসার করার পর ভিকটিম রেশমা দ্বিতীয় পক্ষগণের কুপরামর্শে অসামাজিকভাবে চলাফেরা করতে থাকে। দ্বিতীয় পক্ষগণ মানে হলো তার বাপের বাড়ির লোকজন। প্রথম পক্ষ অনেক বুঝ পরামর্শ দিয়ে ভিকটিমের সহিত ঘর সংসার করিতে থাকে। দ্বিতীয় পক্ষগণের কুপরামর্শে ভিকটিম প্রথম পক্ষের পিতামাতার সহিত বিভিন্ন প্রকার খারাপ ব্যবহার করতে থাকে এবং প্রথম পক্ষকে অন্যত্র বাসা ভাড়া করিয়া দিতে বলে। প্রথম পক্ষ তার বৃদ্ধ পিতামাতাকে ছাড়া অন্যত্র বাসা ভাড়া করিয়া থাকিতে অস্বীকার করিলে ভিকটিম আরো ক্ষিপ্ত হইয়া ওঠে। বুঝছেন? অতঃপর প্রথম পক্ষের সাময়িক অনুপস্থিতিতে ঘটনার তারিখ ও সময় ভিকটিমের পিতার অসুস্থতার কথা শুনিয়া প্রথম পক্ষের পিতা ভিকটিমের পিতার বাড়িতে নিয়ে যায় এবং ভিকটিমের পিতাকে অসুস্থ দেখিয়া প্রথম পক্ষের পিতা বাড়ি আসিয়া অসুস্থতার কথা প্রথম পক্ষকে জানাইলে প্রথম পক্ষ তার শ্বশুরকে দেখতে দ্বিতীয় পক্ষের বাড়িতে যায়। কাহিনী হলো যে দুইজনের মধ্যে হালকা ঝগড়া বিবাদ চলতেছিল, এমন সময় তার শ্বশুর অসুস্থ হয়ে যায় এবং ছেলের বাবা তার বেটার বউরে নিয়ে তার বাপের বাড়ি কি দিয়ে আসে এবং দিয়ে আসার পরে ছেলের বাবা এসে বলতেছে যে না, তোমার শ্বশুর আসলেই অসুস্থ। তারপর ছেলেও তার শ্বশুররে দেখতে যায়। এ হলো কথা। কিন্তু প্রথম পক্ষের সহিত ভিকটিম ও দ্বিতীয় পক্ষগণ খারাপ আচরণ করিয়া প্রথম পক্ষের সহিত ভিকটিম না আসিয়া দ্বিতীয় পক্ষগণের কুপরামর্শে ভিকটিম তার পিতার বাড়িতেই থাকিয়া যায়। এখন স্বামী যখন তার শ্বশুর বাড়ি গেল, সে দেখার টাকার পরে তার ওয়াইফে নিয়ে আসতে চাইছে, কিন্তু ওয়াইফ বলতেছে যে তোমার সাথে আমি আর যাব না। পরবর্তীতে প্রথম পক্ষ ও প্রথম পক্ষের পিতা ভিকটিমকে আনতে গেলে দ্বিতীয় পক্ষগণের কুপরামর্শে ভিকটিম তাহাদের সহিত আসে নাই। পরবর্তীতে আনতে গেলে দ্বিতীয় পক্ষগণের কুপরামর্শে তারা ভিকটিম আসে নাই। ভিকটিমের অনুপস্থিতিতে প্রথম পক্ষের সংসার ও দাম্পত্য জীবনে দারুণ অসুবিধা দেখা দিয়েছে। প্রথম পক্ষ ভিকটিমে আনার জন্য বহু চেষ্টা তদবির করিয়া নিরুপায় হইয়া 5/5/2013 তারিখে ভিকটিমের প্রতি লিগাল নোটিশ প্রেরণ করে। লিগাল নোটিশ দিছে যে তুমি না আসলে তোমার বিরুদ্ধে আমি আইনগত পদক্ষেপ নিব। তারপরেও ভিকটিম দ্বিতীয় পক্ষগণের কুপরামর্শে প্রথম পক্ষের বাড়িতে আসতেছে না। দ্বিতীয় পক্ষগণ ভিকটিম রেশমাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক আটক করিয়া রেখেছে। প্রথম পক্ষ ভিকটিমকে আনার জন্য বহু চেষ্টা তদবির করিয়া কি হয়েছে? ব্যর্থ হয়েছে। তো এমত অবস্থায় ফৌজদারি কার্যবিধির 100 ধারার বিধান মতে প্রথম পক্ষের বিবাহিত স্ত্রী ভিকটিম রেশমাকে দ্বিতীয় পক্ষগণের কবল হইতে উদ্ধার করা একান্ত কি আবশ্যক। ভিকটিম রেশমাকে দ্বিতীয় পক্ষগণের কবল হইতে উদ্ধার চেষ্টা তদবির করতে থাকায় হুজুর আদালত মামলা দায়ের করতে সামান্য কি হলো, দেরি হলো। অতএব প্রার্থনা, হুজুর আদালত দয়া করিয়া সকল দ্বিতীয় পক্ষগণের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির 100 ধারার বিধান মতে সার্চ ওয়ারেন্ট জারি করত মানে হলো করিয়া ভিকটিম রেশমাকে দ্বিতীয় পক্ষগণের কবল হইতে উদ্ধারের বিহিত আদেশ দানে সুবিচার করিতে ইতি তাঙ্গেত। না, কয় মাস আগে বিয়ে দেখলেন না? বাচ্চা কাচ্চা আছে না না আছে, খোঁজ খবর নেন। আমার বউ চলে গেছিল, সেই সময় বাচ্চা কাচ্চা হয়েছিল। মেম্বারের কাছে কথায় আচ্ছা, এখন আমরা দেখি এই 100 ধারায় যে পিটিশনটা আমি দিলাম, এটার আপত্তি, লিখিত আপত্তি দিবে কে বলেন তো? দ্বিতীয় পক্ষ। জবাব সাধারণত ফৌজদারি মামলা যেগুলো আছে, এই যে নালিশি মামলায় কি আসামিরা জবাব দেয় জানেন? বিথিকা, নালিশি মামলায় কি আসামি জবাব দেয়? দেয়। এই তো রতিন সাহেব, নালিশি মামলায় আসামি জবাব দেয়? এফআইআর এ জবাব দেয়? না স্যার, হ্যাঁ হ্যাঁ, আপনি তো কোর্টে যান না, এই জন্য। সো যে সে তো জামিন চাইতেছে, কিন্তু আমি যে নালিশি দরখাস্ত দিলাম এটার এগেইনস্টে আসামি কোনো লিখিত ডকুমেন্ট সাবমিট করে কিনা? না, করে না। এটা করে হচ্ছে দেওয়ানি মামলা। কি মামলায়? দেওয়ানি। তবে এই ফৌজদারি মামলা 107 ধারার মামলা, 144, 145 এই ধরনের মামলা ফৌজদারি হলেও এই মামলায় প্রতিপক্ষ এসে কি দেয়? জবাব দেয়। বুঝছেন? ঠিক একই ভাবে এই 100 ধারার মামলার ক্ষেত্রেও কি দেয়? জবাব দেয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মানিকগঞ্জ পিটিশন মামলা নম্বর ঘি 2014 ঘি মানে কেটে দিলে সমস্যা নেই, ঘি মানে হলো থানার নাম, ডট ডট 2014 মনে রাখলেই হবে। নিজাম মোল্লা প্রথম পক্ষ বনাম সাইজউদ্দিন দ্বিতীয় পক্ষ, ধারা ফৌজদারি কার্যবিধির কত ধারা? 100 ধারা। বিষয় দ্বিতীয় পক্ষগণের পক্ষে লিখিত আপত্তি দাখিল প্রসঙ্গ। এই জায়গায় কিন্তু যখন আমি লিখিত আপত্তি জানাচ্ছি, তো এই জায়গায় পিটিশন মামলা নং ঘি ডট ডট হবে না, এই জায়গায় মামলা হবে, নাম্বার হবে, এই জায়গায় নাম্বার হবে, কারণ মামলা তো অলরেডি হয়ে গেছে, মামলা অলরেডি হয়ে গেছে। জি, তো ধারা হলো এখানে 100 ধারা, তো ঠিক আছে। এখন এই জায়গায় কিছু জিনিস লেখা লাগবে না, আপত্তিতে সাক্ষীদের নাম ঠিকানা লেখা লাগে না, আপত্তিতে ঘটনার তারিখ ঘটনাস্থল এগুলো কি লেখা লাগে না। আচ্ছা, স্যার আমি বলি এই পিটিশন মামলা নয়, এইখানে এই ঘির জায়গায় নাম্বার দিতে হবে। হ্যাঁ নাম্বার দেবেন, ঘিস জায়গায় মাখন লিখে দেবেন। প্রথম পক্ষ হবে কি যে জবাব দিচ্ছে সে? প্রথম পক্ষ হলো যে জবাব দিচ্ছে সে, আগের মামলার না, প্রথম পক্ষ তো ওই যে যারা আছে তারাই, যে জবাব দিচ্ছে সে না, জবাব দেবে তো দ্বিতীয় পক্ষ। জবাব তো দ্বিতীয় পক্ষ, মানে প্রথম পক্ষ আগের মামলাও যে এই মামলায়ও সে, সে প্রথম একই। এই যে দেখেন কিন্তু জবাব দেবে দ্বিতীয় পক্ষের বিনীত নিবেদন, এই যে এখন আপনার নাদিরা ওনার সন্দেহটা আমি দূর করে দিই, যে এটা হলো যে যে দরখাস্ত করছে সে তো তার নাম কি আগে লিখবো নাকি যার বিরুদ্ধে দরখাস্ত করছে তার নাম আগে লিখবো, এটা কোনো ইট ডাজেন্ট ম্যাটার। আপনি ওই যে দরখাস্ত করছে তার নামও আগে লিখে যার বিরুদ্ধে করতেছেন তারটাও পরে লিখতে পারেন, অথবা আগের মামলার মূল মামলার মতো প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ লিখতে পারেন, কারণ আমি তো এই জায়গায় মেনশন করে দিচ্ছি এই যে দ্বিতীয় পক্ষের বিনীত নিবেদন, এই যে দ্বিতীয় পক্ষের বিনীত নিবেদন, তার দ্বিতীয় এই যে করতেছে। বিষয়ে তো আমরা উল্লেখ করতেছি। জি। তো এখন এই জায়গায় লিখিত আপত্তিতে যা করে, প্রথম পক্ষ যা যা দাবি করছে সবকিছু কি করবে? অস্বীকার করবে। প্রথম পক্ষর সময় প্রথম পক্ষ ছিল আইন মান্যকারী নাগরিক, এখন দ্বিতীয় পক্ষ হবে আইন মান্যকারী নাগরিক, হারমাদ হবে কে? প্রথম পক্ষ। তো প্রথম পক্ষের দরখাস্তের যাবতীয় উক্তি মিথ্যা বানোয়াট আইনের পরিপন্থী হয়, উক্ত মামলা ডিসমিস যোগ্য বটে। ডিসমিস শব্দের অর্থ বুঝেন, মানে খারিজ যোগ্য। যে সকল কারণ উপাদান বিদ্যমান থাকলে উক্ত মামলা চলিতে পারে, তার কোনো কারণ কিংবা উপাদান বিদ্যমান না থাকায় উক্ত মামলা ডিসমিস যোগ্য বটে। প্রথম পক্ষের যাবতীয় উক্তি মিথ্যা বানোয়াট বা আইনের পরিপন্থী হয়, উল্লেখিত দ্বিতীয় পক্ষ উক্ত মামলায় যাবতীয় উক্তি দৃঢ়ভাবে কি করতেছে? অস্বীকার করতেছে। তারপরে 4 নম্বরে বলবেন প্রকৃত বৃত্তান্ত, এই যে দ্বিতীয় পক্ষগণ ভিকটিম সহজ সরল আইন মান্যকে শান্তিপ্রিয় লোক হইতেছে, পক্ষান্তরে প্রথম পক্ষ তার পরিবারের লোকজন লাঠিয়াল হানমাত প্রধন লোভী ও খারাপ লোক হইতেছে। প্রথম পক্ষের সহিত ভিকটিম শিফালী বেগমের এত তারিখে ইসলাম ধর্মের বিধান মতে কি হয়? বিবাহ হয়। বিবাহের পর ভিকটিম প্রথম পক্ষের বাড়িতে যায় ঘর সংসার সহবাস বসবাস করার ফলে প্রথম পক্ষের ঔরসে ও ভিকটিমের গর্ভে এক সন্তান আসে। ভিকটিমের পেটে সন্তান এর বয়স কত? 7 মাস। প্রথম পক্ষ তার পরিবারের লোকজন ভিকটিমের ভাইয়ের নিকট এত টাকা যৌতুক দাবি করিয়া ভিকটিম শেফালী বেগমকে শারীরিক মানসিক নির্যাতন করে। আগের মামলা আমি বলছি যে পরিবারের চাপে সে পরিবারের কুপরামর্শে সে চলে গেছে, আর এই জায়গায় দ্বিতীয় পক্ষ এসে বলতেছে যে সে যৌতুক চাইছে, সে যৌতুক চাইছে। এরপর ভিকটিম শেফালী বেগম উক্ত যৌতুকের টাকা দিতে অস্বীকার করিলে কারিয়া রেখে এক কাপড়ে ভিকটিমকে তার ভাইয়ের বাড়িতে রাখিয়া যায়, সেই হইতে ভিকটিম তার পিতার বাড়িতে অবস্থান করিতেছে। তারপরে দেখেন দ্বিতীয় পক্ষ ভিকটিম শেফালী বেগমকে তার স্ত্রীর বিরুদ্ধে আটক করিয়া রাখে নাই। দ্বিতীয় পক্ষ বলতেছে যে আমরা তার স্ত্রীর বিরুদ্ধে আটক করিয়া রাখি না, সে আমাদের কাছেই আছে। প্রথমও তার পরিবারের লোকজন ভিকটিমকে মারপিট করিয়া এবং যৌতুক দাবি করিয়া তার পিতার বাড়িতে রাখিয়া যায়। ভিকটিম শেফালী বেগম তার ভাইয়ের বাড়িতে বসবাস করিতে ইচ্ছুক। প্রথম পক্ষের মামলার যাবতীয় উক্তি মিথ্যা হইতেছে, শুধুমাত্র দ্বিতীয় পক্ষকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা কি দায়ের করেছে। এমত অবস্থায় উক্ত মামলা ডিসমিস হইবে। আর শুনানিকালে উকিলের বাচনিক প্রকাশ পাবে। বাচনিক মানে হলো শুনানিকালে উনি আলাদা মুখের বক্তব্য উপস্থাপন করবে, অন্যান্য বক্তব্য। সাইদুদ্দিন শেফালী ধরেন স্বামী স্ত্রী হয়, আগের মামলায় যারা ছিল তারা, আগের মামলার নামগুলো হুবহু এক নাই, বাট ফ্যাক্ট তো একই। মানে নাম দিলে তার আগে সহজ হতো না বুঝতে। আগের আমি বলি আগের মামলা হলো স্বামীতে মামলা করছে, এই জায়গা আমার বউ এই জায়গার নাম টাম সব অপ্রাসঙ্গিক। আপনার দেখতে হবে আগের বার মামলা করছিল স্বামী, তার শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে ভিকটিম ছিল ওয়াইফ।
হ্যাঁ আর লিখিত জবাব দিছে শ্বশুর বাড়ির লোকজন, ভাই বাবা আর মানে আর অস্বীকার করতেছে, এই তো কথা। হ্যাঁ হ্যাঁ এটাই পরীক্ষায় কি আসবে না না আসবে, আদৌ আসবে কিনা সেটা পরের ব্যাপার। পরীক্ষায় যদি আসে আপনার একটা ফ্যাক্ট উল্লেখ করে দিতে পারে, ফ্যাক্ট বেস হবে। ফ্যাক্ট দিল যে জোরপূর্বক অমুকের কাছ থেকে 3 খান স্টাম্প নিয়ে গেছে। এখন এই বিষয়ে একটা প্রতিকার কি, একটা মুসাবিদা করুন। 98 তাহলে 98, জোরপূর্বক এই যে আমার বউরে আটকায় রাখছে, তাহলে এই বিষয়ে করণীয় কি আছে, একটা মুসাবিদা করুন 100 দ্বারা। স্যার আমি একটু বলি, ওই যে আটটা রাখছে বউ, আমার বউ আটটা রাখছে, হুম। তাহলে এখন আমি মামলা করছি, আমি দরখাস্ত লিখছি, জি। ঠিক আছে। আর আপত্তিটা আছে কি, যে কি আমার মেয়েরে বা আমাকে আটটা রাখছে, এটা মিথ্যা কথা। কারণ সে আমার কাছে যৌতুক চাইছে, সে জি। মারিছে, এবার আমি তাকে বলবো, জি। আমি তখন দিতে এই তো ঢুকছে মাথায়। এইটাই। জি। আপনি দাদারে আমি বুঝলেন না, আপনি বুঝলেন আমার কাছ থেকে, এটা স্বীকার করো। আপনার দাদা করছো না আচ্ছা, আমাদের একটু 5 মিনিট ব্রেক, আবার শুরু করব। এইটাই সেই আমরা 11 নম্বর পেজের খ নম্বর প্রশ্নটা দেখি, দেখেন। একটি মামলার বিচার বা তদন্ত চলাকালে বা পরে অপরাধ সংগঠনে ব্যবহৃত সম্পত্তি বিষয়ে ফৌজদারি আদালত কি ব্যবস্থা নিবে, এইটুকুর অর্থকে বোঝায়। একটা মামলা যখন বিচার চলতেছে বা তদন্ত চলতেছে, বা বিচার বা তদন্ত শেষ হয়ে গেছে, তখন ওই মামলায় অপরাধ সংগঠনে ব্যবহৃত জিনিসপত্র যেগুলো আদালত জব্দ করছে, এইগুলার সম্পর্কে আদালত কি 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 করবে? এগুলা কি আদালত বাজেয়াপ্ত করবে, নাকি এগুলা আদালত ধ্বংস করবে, নাকি এগুলা যার তারে ফেরত দিবে? এটা আসলে এই প্রশ্নে জানতে চাইছে। ধরেন একটা ফৌজদারি মামলার ক্ষেত্রে একজনের, আপনার একটা আইফোন হারাই গেছে, আপনি মামলা করলেন, এখন চোর রে গ্রেফতার করছে ঢাকা থেকে, এবং চোরের কাছ থেকে মোবাইলও উদ্ধার করছে। এখন মোবাইলটা তো আপনার সাথে সাথে দিয়ে দিবে না, মোবাইলটা তো জব্দ করে আদালতের কাছে থাকবে। এখন এই মোবাইলটা কি করবে? এই মোবাইলটা কি আপনারে ফেরত দিবে, নাকি এই মোবাইলটা ধ্বংস করবে, নাকি এই মোবাইলটা বাজেয়াপ্ত করে নিলামে আর একজনের কাছে বিক্রি করবে? এই হলো কথা। তো এটা আসলে কিছু ক্ষেত্রে আদালত ধ্বংস করে, কিছু ক্ষেত্রে আদালত আহ যার তারে ফেরত দেয়, আর কিছু ক্ষেত্রে আদালত বাজেয়াপ্ত করে এটা কি করে দেয়, সরকার নিলামে নিলামে বিক্রি করে দেয়। উদাহরণস্বরূপ বলে দিই, যে যদি ধরেন 5 কেজি গাঁজা উদ্ধার হয়েছে, এখন মালিক এসে যদি বলে যে এই গাঁজা, এই যে আমি অমুক জায়গাতে কিনে আনছি, এই যে আমার রসিদ, এই গাঁজা আমারে ফেরত দেন, গাঁজা জীবনেও ফেরত দিবে? গাঁজা জীবনেও ফেরত দিবে না। গাঁজা করবে কি, ধ্বংস। এটা নিলামেও কিন্তু তুলবে না, এটা করবে কি, ধ্বংস। আচ্ছা, যদি মাইক্রোবাস হয়, তাহলে মাইক্রোবাসের কাগজপত্র যদি কেউ দেখাইতে পারে, তাহলে তারে এটা কি দিবে, ফেরত দিবে। আর যদি মাইক্রোবাস বা মোটরসাইকেল এগুলো জব্দ করছে, কিন্তু এর মালিকানা সংক্রান্ত কাগজপত্র কেউই দেখাতে পারে নাই, তাহলে আদালত এটা নিজে বাজেয়াপ্ত করে পরে ওই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট নিলামে তুলে, নিলামে ওইটা কি, বিক্রি করে দেবে। বুঝতে পারছেন? তাহলে কোনো বিষয়, মানে কোনো অপরাধ সংগঠনে ব্যবহৃত জিনিসপত্র যখন জব্দ করা হয়, এগুলো সম্পর্কে কিন্তু সব মামলায় একই সিদ্ধান্ত দেয় না। এক এক ধরনের মামলা এক এক ধরনের সিদ্ধান্ত প্রদান, মানে এক এক ধরনের বিষয়বস্তু অনুসারে এক এক ধরনের সিদ্ধান্ত প্রদান করে থাকে। আচ্ছা আচ্ছা, একজন লিখছেন যে সাউন্ড কম, কথা শোনা যাচ্ছে না, আপনাদের কি তাই? একটু জানান দয়া করে। প্লাবন সাহেব বলছে সাউন্ড কম, কথা শোনা যাচ্ছে না, আপনাদের কি তাই কিনা? ঠিক আছে স্যার। ওকে, স্যার ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে স্যার। তো তাহলে যদি দেখেন, এখন কোর্টে যখন কোনো জিনিস, মানে মামলা রিলেটেড কোনো জিনিস যখন ইয়া হয়, আপনার নিয়ে নেয়, ওই যে মাইক্রোবাস জব্দ করছে, মোবাইল জব্দ করছে, সোনার হার জব্দ করছে, এখন আপনি এগুলো জিম্মায় নেওয়ার আবেদন করতে হয়। কিসে নেওয়ার আবেদন? জিম্মায় নেওয়ার আবেদন। যখন মামলাটা চলমান থাকে, যখন মামলাটা কি চলমান থাকে, তখন জিম্মায় নেওয়ার আবেদন করতে হবে 516 ক ধারা। যদিও কোর্টে কোনো ধারা উল্লেখ করা হয় না, ওই জায়গা জাস্ট বলতেছে যে জিম্মায় নেওয়ার আবেদন। যখন মামলাটা চলমান আছে তখন কত, 516
ক, যখন মামলাটা রায় দিয়ে দিছে তখন 517, দুইটা ধারা। যখন মামলা চলমান থাকে তখন হলো 516 ক, আর যখন রায় দিয়ে দিছে তখন ফৌজদারি কার্যবিধির 500 কত 17। দেখেন, বিচার চলাকালে সম্পত্তির হেফাজত, ফৌজদারি কার্যবিধির 516 ক ধারার অধীন সম্পত্তির বিষয়ে কোনো অপরাধ সংঘটিত হলে বা অপরাধের করার জন্য উক্ত সম্পত্তি ব্যবহার করা হলে আদালত, আন্ডারলাইন করবেন, অনুসন্ধান বা বিচারের সময়, কি বলছে বলেন, অনুসন্ধান বা বিচারের সময় উক্ত সম্পত্তি হাজির করার নির্দেশ দিবে। তখন উক্ত সম্পত্তি যথাযথ হেফাজতের জন্য আদালত উপযুক্ত আদেশ দিবেন। যদি সম্পত্তিটি প্রাকৃতিক কারণে দ্রুত ক্ষয়শীল হয় তাহলে আদালত তা বিক্রয় করার জন্য বা অন্য কোনো উপায়ে হস্তান্তর করার আদেশ দিতে পারে। তাহলে 516 ক মানে হলো অনুসন্ধান আর বিচারের সময়, যখন মামলাটা কি আছে, চলমান আছে, যখন মামলাটা চলমান আছে। হ্যাঁ মাহমুদ সাহেব, কি বলতে চান বলেন, আনমিউট করে দিছি, বলেন। স্যার ওই যে 516 ক স্যার, বিচার চলাকালীন অবস্থা আর বিচার শেষে ওটা কত ধারা বললেন স্যার? এই যে আসতেছি, সে জায়গায় আসতেছি, ধৈর্য ধারণ করেন। এই যে দেখেন, যে সম্পত্তি সম্পর্কে অপরাধ হয়েছে তা নিষ্পত্তির আদেশ। ধারা 517 অনুযায়ী কোনো ফৌজদারি আদালতে কোনো অপরাধের বিচার বা অনুসন্ধান শেষ হবার পর, দেখছেন, বিচার বা অনুসন্ধান কি শেষ হবার পর, শেষ হয়ে গেছে, আদালত যদি মনে করে যে উক্ত অপরাধ দলিল বা সম্পত্তি বিষয়ে সংঘটিত হয়েছে, তখন উক্ত সম্পত্তি বা দলিল ধ্বংস কি করতে পারে, ধ্বংস করতে পারে, বাজেয়াপ্ত করতে পারে বা অর্পণের মাধ্যমে হস্তান্তরের নির্দেশ দিতে পারে। তাহলে মামলা চলমান থাকলে 516 ক, আর মামলা যখন শেষ হয়ে গেছে তখন কত, 517। এখন আমরা আর একটা বিষয় দেখি, সেটা হলো যে আসামির থেকে পাওয়া অর্থ নিরপরাধ ক্রেতাকে প্রদান। আসামির থেকে পাওয়া অর্থ নিরপরাধ ক্রেতাকে প্রদান। ওই ধরেন সাধারণত ফৌজদারি মামলায় যখন আপনার আরিফ সাহেবের একটা মোবাইল চুরি হয়ে গেছে, মোবাইল চুরি হয়ে যাওয়ার পরে ওই চোর ওই মোবাইলটা নিয়ে রথিন সাহেবের কাছে বিক্রি করছে। রথিন সাহেব তো জানে না যে যে এই মোবাইল হলো চোরাই মোবাইল। 5,000 টাকা দিয়ে রথিন সাহেব কিনছে। কেনার পরে মোবাইলের যে আইএমই নাম্বার সেটা তো বের করে ফোন দিল, ফোন ধরছে রথিন সাহেব। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলতেছে, যে তদন্তকারী কর্মকর্তা বলতেছে, এটা কার মোবাইল? বলে আমি তমুক জায়গা কিনছি। তো বলতে, যদি বাঁচতে চান তাড়াতাড়ি মোবাইল থানায় এসে দিয়ে যান। 5,000 তো দিয়েছেন, আরো 5,000 দিয়ে যান, সাথে মোবাইলও দিয়ে যান। বিনিময়ে ভাগ্য ভালো যে আপনার মামলার মধ্যে ঢোকাই নেই। তো এখন অপরাধীর তো তার দণ্ড টণ্ড যাই হোক না কেন, আরিফ সাহেব একসময় আরিফ সাহেবের মোবাইল পাবে, অপরাধীর দণ্ড হলো। কিন্তু মাঝখান দিয়ে কিনলো যে ক্রেতা, রথিন সাহেবের তো অনেকগুলো টাকা। এখন রথিন সাহেবের প্রতিকার হলো যে চোররে যখন জরিমানা করবে, চোররে বিচার শেষে জরিমানা করবে না, তখন আদালত বলতে পারে বা রথিন সাহেবকে আবেদন করতে পারে যে চোররে যে জরিমানা করা হবে এই 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 টাকাটা যেন আমার অর্থ আমার ক্ষতিপূরণ হিসেবে দেয়া হয়, কারণ আমি এই জায়গা ছিলাম কি নিরপরাধ ক্রেতা, নিরপরাধ ক্রেতা। এই যে দেখেন, ফৌজদারি কার্যবিধি 519 ধারা অনুসারে চুরি বা চোরাই মাল সংক্রান্ত অপরাধে দণ্ডিত ব্যক্তি হতে না জেনে ক্রয় করলে আদালত উক্ত সম্পত্তি মূল মালিককে ফেরত দিবে, এবং যে ব্যক্তি না জেনে ক্রয় করেছে সে আবেদন করলে, মানে রথিন সাহেব যায় যদি কি করে, আবেদন করলে আদালত দণ্ডিত ব্যক্তি থেকে সম্পত্তির মূল্য ক্রেতাকে প্রদান করার নির্দেশ দিবে। তবে আবেদনের করতে হবে যাই। এখন আবেদন অনেকে ভয়তে যায়, করবেন না, যে চোর যদি বলে দেয় অমনি আমার কাছ থেকে জেনে শুনিয়ে কিনছে, তাহলে তো আবার কাহিনী উল্টে যায়।
আচ্ছা, তাহলে নিরপরাধ ক্রেতাকে তার মূল্য প্রদান করতেছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 519 ধারায়। জেনে রাখলেন 519 ধারায়। এখন আমরা প্রশ্নটার পরের অংশটা একটু দেখবো। দেখেন যে কখন একটি ফৌজদারি আদালত একজন অপরাধীকে সাজা প্রদানের পর কোনো স্থাবর সম্পত্তি পুনরুদ্ধারের নির্দেশ দিতে পারেন। মানে একটা ফৌজদারি আদালত অপরাধীর সাজা দিছে, সাজা দেওয়ার পরে কোনো স্থাবর সম্পত্তি কিসের নির্দেশ দিতে পারে? পুনরুদ্ধার। পুনরুদ্ধারের নির্দেশ দিতে পারে। পুনরুদ্ধার এখন কি সম্পত্তি? স্থাবর সম্পত্তি। একটু এখানে একটু বোঝার বিষয় আছে। সাধারণত স্থাবর সম্পত্তির দখল রিলেটেড, দখল পুনরুদ্ধার টুনরুদ্ধার যা যা আছে সবকিছু হলো দেওয়ানি মামলার কার্যক্রম। দেওয়ানি মামলা ফেরত দেয়। ফৌজদারি মামলা কিন্তু দখল টখল ফেরত দেয় না। ফৌজদারি মামলা হয় আসামির হয় কি সাজা। কিন্তু কিছু কিছু অপরাধ আছে, ওই অপরাধের ফলে যদি বাদীরে বেদখল করে, ধরেন একটা হলো অপরাধমূলক বল প্রয়োগ আর একটা হলো অপরাধমূলক ভীতি প্রদর্শন। অপরাধমূলক বল প্রয়োগ আর অপরাধমূলক ভীতি প্রদর্শন। বাদী অভিযোগ করছে যে এর ওনার বিবাদী আমার অপরাধমূলক বল প্রয়োগ এবং অপরাধমূলক ভীতি প্রদর্শন করে আমার বাড়ি ছাড়া করছে, আমার বাড়িও দখল করছে। এখন বাদী তো মামলা করলো, মামলা করার পরে আদালত আসামিরে সাজা দিছে যে হ্যাঁ তুমি আসলেই বল প্রয়োগ করছো, আসলেই তুমি ভীতি প্রদর্শন করছো। তার মানে সাজা প্রদান করার পরে বলতে পারে যেহেতু অপরাধটা প্রমাণিত হয়েছে তার মানে তুমি এই অপরাধ করে আসলেই তার বেদখল করছো, তো তুমি তো সাজা পাবাই, আর তুমি এই দখলও ফেরত দিবা কারে? বাদীরে। তবে এটা সব অপরাধের ক্ষেত্রে না। দুইটা অপরাধ, একটা হলো অপরাধমূলক বল প্রয়োগ আর একটা কি প্রিলির জন্য গুরুত্বপূর্ণ। শাকিল, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে কোন ধরনের অপরাধের ক্ষেত্রে স্থাবর সম্পত্তি দখল ফিরাই দিতে পারে? অপরাধমূলক বল প্রয়োগ আর একটা কি অপরাধমূলক ভীতি প্রদর্শন। তাহলে দেখেন, সাজা প্রদানের পর স্থাবর সম্পত্তি পুনরুদ্ধার ফৌজদারি কার্যবিধির 522 ধারা অনুযায়ী কোনো ব্যক্তি অপরাধমূলক বল প্রয়োগ বা শক্তি প্রদর্শন বা অপরাধমূলক ভীতি প্রদর্শনের অপরাধে দণ্ডিত হলে এবং আদালত দণ্ডদানের সময় যদি দেখে উক্ত ব্যক্তি এরূপ অপরাধের ফলে কোনো ব্যক্তি তার স্থাবর সম্পত্তি থেকে কি হয়েছে? বেদখল হয়েছে, তখন আদালত উপযুক্ত মনে করলে দণ্ডদানের সময় বা পরবর্তী 1 মাসের মধ্যে বেদখল হওয়া ব্যক্তিকে দখল ফেরত দেওয়ার আদেশ দিতে পারে। এটা ইম্পর্টেন্ট। মানে যখন দণ্ড দিছে তখন অথবা পরবর্তী কতদিন? 1 মাস। ধারা 522-এর মূল কথা হলো অপরাধমূলক বল প্রয়োগ বা শক্তি প্রদর্শন বা অপরাধমূলক ভীতি প্রদর্শনের মাধ্যমে কাউকে স্থাবর সম্পত্তি থেকে বেদখল করা হলে আদালত অভিযুক্তকে দণ্ডদানের পাশাপাশি বেদখল হওয়া ব্যক্তিকে তার স্থাবর সম্পত্তি দখল ফিরিয়ে দিতে পারে। বাট এটা কি সব অপরাধের ক্ষেত্রে না। কি অপরাধের ক্ষেত্রে? অপরাধমূলক বল প্রয়োগ আর অপরাধমূলক ভীতি প্রদর্শন। কত ধারায়? 522 ধারায়। বুঝছেন? আমরা সর্বশেষ একটা মুসাবিদা দেখে আজকের ক্লাস আমরা শেষ করব, লিখিত ক্লাস। সেটা হলো এই যে আপনি কিভাবে জিম্মাই নেওয়ার দরখাস্ত করবেন। কোনো জিনিস নেওয়ার দরখাস্ত, ওই দরখাস্তের ফরম্যাট সব এক, আদালতের নাম, পিটিশন মামলা নাম্বার এত, এই যে দেখেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ধানমন্ডি থানার মামলা নাম্বার এত, এ জায়গা হলো রাষ্ট্র ডট ডট এজাহারকারী বনাম রাষ্ট্র, মানে ইনি হলো বাদী, যেহেতু জিয়ার মামলা ধানমন্ডি থানার মামলা নাম্বার নাম মানে কি জিয়ার মামলা, বনাম করিম হোসেন ডট ডট আসামি পক্ষ। ধারা দেখেন, এখানে ধারা লিখতে হবে 379, 380, 100। এখন একটা মজার বিষয়, ধারাটা হলো লেখার জায়গা দুইটা হয়। আপনি এই সূত্র উপরে হয়েছে সূত্রের নিচে ধারা লিখবেন, আর নাইলে এই জায়গা ধারা লিখবেন। যদি সূত্রের নিচে ধারা লেখেন তাহলে আর নিচে আর লেখা লাগবে না। তো 379-তে হলো চুরি আছে, আমরা দণ্ডবিধি পড়বো সামনে। 380-তেও আছে ঘরে চুরি, আর 109-তে আছে চুরির প্ররোচনা। তো এই জায়গায় করিম হোসেন গং লেখেন। করিম হোসেন আছে না, বনাম করিম হোসেন না, করিম হোসেন গং লেখেন। গং, গং মানে হচ্ছে অন্যান্য, আদার্স, আরো আছে জি। তো এরপরে অত্র মামলায় এজাহারকারী পক্ষে বিনীত নিবেদন এই যে, যেহেতু অত্র মামলার এজাহারকারী চুরির ঘটনার প্রেক্ষিতে উক্ত মামলা দায়ের করে, চুরি মামলা, যেহেতু অত্র মামলার তদন্তকারী কর্মকর্তা 2 জন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং আসামিদের দোষ স্বীকার জবানবন্দির প্রেক্ষিতে তদন্তকারী কর্মকর্তা এজাহারকারী ব্যবহৃত অল্টন ব্র্যান্ডের টেলিভিশন সেট উদ্ধার করতে সক্ষম হয়। কি ব্র্যান্ডের? অল্টন ব্র্যান্ড। এখন আপনার কাছে মনে হয় যে দূর, টিভি উদ্ধারের, টিভি জিম্মাই নেওয়ার আবেদন করছে। ভাই, একটা সময় পর্যন্ত রঙিন টেলিভিশনের অনেক দাম ছিল। তখন পাড়া মহল্লায় একটা রঙিন টেলিভিশন পাওয়া যাইতো কিনা
সন্দেহ আছে। আর তখন রঙিন টেলিভিশন তো পরের কথা, টিভি চালাইতে লাইসেন্স লাগতো, টিভি চালাইতে লাইসেন্স লাগতো, বাসা বাসা খুঁজতে আসতো যে লাইসেন্স আছে কিনা। দেখেন, যেহেতু বর্তমানে উক্ত টেলিভিশন সেটটি থানা মালখানায় অযত্ন অবহেলায় পড়ে আছে এবং উক্ত টেলিভিশনটি এরূপ মালখানায় পড়ে থাকলে অচিরেই কি হবে, নষ্ট হবে। যেহেতু উপরোক্ত মামলার তদন্ত কাজ সম্পন্ন হয়েছে এবং সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতেও তদন্ত রিপোর্ট জমা দিয়েছে, মানে পুলিশ রিপোর্ট দিয়ে দিছে আর কি। যেহেতু অত্র মামলার এজাহারকারী আবেদনের প্রেক্ষিতে জব্দকৃত টেলিভিশনটি এজাহারকারীর নিকট জিম্মায় প্রদান করা আবশ্যক। আপনি এই জায়গায় আরো অনেক কথা লিখতে পারেন যে টেলিভিশনটির মডেল হলো এই, টেলিভিশনটির এই বিস্তারিত বিবরণ রং এই, জি। যেহেতু সাক্ষ্য প্রদানকালে এজাহারকারী উক্ত টেলিভিশনটি প্রয়োজনে আদালতে উপস্থাপন করতে বাধ্য এবং থাকবে। যদি ভবিষ্যতে দরকার হয় অবশ্যই এটা কি করা হবে, উপস্থাপন করা হবে। অতএব মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা, ন্যায় বিচারের স্বার্থে উপরোক্ত এজাহারকারী টেলিভিশন জিম্মায় নেওয়ার আবেদন মঞ্জুর করতে মহোদয়ের কি হয়, মঞ্জুর হয়। ইতিতাং। এই ছিল আমাদের আজকের পড়া। আমাদের মঙ্গলবার 3টায় আছে, চলে আসবেন। আমরা পড়া 2-1 দিন বাড়াই দিব, বাট তার আগে মঙ্গলবারে 3টায় চলে আসেন, তারপরে কথা টথা বলে বাড়াই দিবানি। তো অনলাইনে যদি কেউ থাকেন, কোনো প্রশ্ন থেকে থাকেন জিজ্ঞাসা করেন। অনলাইনে যারা নোটের জন্য আবেদন করছেন তারা নোট কিছুদিনের মধ্যে পেয়ে যাবেন, 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন, ধৈর্য ধারণ করেন, এই আর কি। যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আর না হলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। অনলাইনে যারা ভর্তি হন নাই দ্রুত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।